রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা লোক এসে পথ আটকে দাঁড়ায়। আকাশ, তোমাকে কেউ বলা হয়ে থাকে কেউ নাকি তোমার মোকাবিলা করতে পারে না। আমি কি সত্যি কথা বলছি? কে তুমি? আমার পরিচয় জেনে কাজ নেই তোমার। আমি এসেছি তোমাকে মেরে তোমার জায়গা নেওয়ার জন্য। সেজন্য আমার মোকাবিলা করে আমাকে হারিয়ে দেখাও। তা এইসব কি এখন বেশি জরুরি? আমাকে মেরে আমি একের জায়গায় বসে যাব। দেখ, তোর সাথে আমি এতক্ষণ লড়াই করতে পারবো না, সেজন্য তোকে তাড়াতাড়ি আমি মেরে ফেলবো। দেখা যাক কে কাকে হারায়। এই বলে লোকটার সাথে লড়াই করতে থাকে। 1 মিনিটের মধ্যে আকাশ লোকটাকে মেরে ফেলে। মেরে চলে আসে বাসায়। ওখানে আসার পরে আকাশ, আমি ডিভোর্স চাই। আমার অপরাধ কি? অপরাধ হচ্ছে আমার বোন তোমার মতো একটা ভিখারির সাথে থাকবে না। নীলাশা, এসব কি হচ্ছে? নীলাশা, এসব কি হচ্ছে? গত 1 বছর ধরে আমি তোমাদের জন্য কি না করেছি, আর শেষমেশ কিনা তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে। যা হচ্ছে ঠিকই হচ্ছে। তাছাড়া আমি এখন অনেক বড় লোক, সেজন্য তোমার সাথে এখন আর আমার চাই না কোনো কিছু। তাই আমি ডিভোর্স চাই। এর বিনিময়ে তোমাকে $3 মিলিয়ন দেওয়া হবে, সাথে এই বাড়িটাও। তাছাড়া তুমি আমাদের লেভেনেরও নেই, সেজন্য আমি নিলয়কে বিয়ে করব। তা নিলয় কি তোমাকে সবকিছু দিতে পারবে? কেন পারবো না? আমার কাছে কম নেই, ক্ষমতা, ডলার কোনো কিছুরই অভাব নেই আমার। আমি চাইলে নীলাশাকে ডলারে মুড়িয়ে রাখতে পারবো। নিলয় আমাকে 1 বছর ধরে সাহায্য করে এসেছে, সেজন্য আমরা এত বড় হয়েছি। আজ আমাদের সবাই চেনে। তাহলে তুমি বলতে চাইছো তোমাকে নিলয় সাহায্য করেছে? কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে গত 1 বছর ধরে তোমাকে সাহায্য করে এসেছি। আমি যা কিছু করেছি সব কিছুই তোমার জন্য করেছি। কথাটা শোনা মাত্রই নীলাশা আকাশকে থাপ্পড় দেয়। মিথ্যে বলার আর জায়গা পেলি না? তোর মতো ভিখারি আমাকে সাহায্য করবে? তাড়াতাড়ি সাইন কর এখানে। নীলাশার এমন কথা শুনে আকাশ সাইন করে দেয়। পেপার নিয়ে নিজের কাছে রেখে দেয়। একটু পরে একটা মেয়ে আসে ওখানে। তাও 3টে ঢালা স্বর্ণের বার আর 3টে গাড়ির চাবি আর একটা বাড়ির দলিল নিয়ে আসে। স্যার, এই সব কিছু আপনার জন্য এনেছি, এগুলো গ্রহণ করুন। নিলয়, এগুলো কি আমার বোনের জন্য? হ্যাঁ, আমার বাবা এইগুলো পাঠিয়েছে। আমি তাহলে নেব কি? তোমার বোনের মানে তোমারই তো, নাও তুমি। স্বর্ণের ভারগুলোতে হাত বাড়ায়। মেয়েটি হাত ধরে ফেলে। আকাশ স্যার ছাড়া অন্য কেউ এগুলো ধরার চেষ্টা করলে তার হাত ভেঙে দেওয়া হবে। তাছাড়া স্যার, ইরা ম্যাম এগুলো আপনার জন্য পাঠিয়েছে বিয়ের উপহার হিসেবে। কি? ইরা মানে চৌধুরী গ্রুপের সিও? ঠিক ধরেছেন। উনি কিভাবে ওই ফকিরকে চিনে? কার এত বড় সাহস হলো আমার হবু জামাইকে ফকির বলার? কথাটা বলতে বলতে ভিতরে আসে। ইরাকে দেখে সবাই চুপ হয়ে যায়। মেয়েটি ইশারা করলে ইরা নীলাশার মুখে থাপ্পড় দেয়। আর কখনো যদি আমার হবু জামাইকে নিয়ে এরকম কথা বলিস, তাহলে আমি তোদের ছেড়ে দেব না, কথাটা মনে রাখিস। ম্যামের মতো ভিখারি আপনার সমতুল্য না। এবার নীলুকেও একটা থাপ্পড় দেয়। যদি আর একটা বাজে কথা বলিস তাহলে ভালো হবে না, বুঝলে? আর নীলাশা, তুমি তো দেখতে মোটেও খারাপ না, কিন্তু তুমি আকাশকে ডিভোর্স দিয়ে কতটা ভুল যে করলে তা তুমি নিজেও জানো না। তবে ভালো করেছো, তোমার জন্য আমি আকাশকে আমার করে পেয়েছি। চলো আকাশ। ইরা আকাশের হাত ধরে বেরিয়ে পড়ে। কি হলো? এত বড় কোম্পানির মালিক হয়ে এই ফকিরনি ভেতরে কি এমন পেলো? সে যাক গিয়ে, তুমি তো আছো। সেটাই আপু, নিলয় ভাইয়া সব দিক দিয়ে পারফেক্ট। এইদিকে আকাশকে নিয়ে বের হয়ে আসার পরে এরা, তুমি এখানে কেন? আমি তোমার ছোটবেলার সাথী, তুমি কি আমাকে ভুলে গেছো? সাথে তুমি একটা কথাও ভুলে গেছো। কি রকম কথা? আমাদের বিয়ে ঠিক করা হয়েছিল ছোটবেলায়। সেসব তো ছোটবেলার কাহিনী। আমি চলি এখন। আকাশ চলে যায়। ইরা ওখানেই দাঁড়িয়ে আছে, সাথে ভাবছে। আকাশ, তুমি এভাবে কতবার এভাবে এড়িয়ে যাবে? আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। কিছুক্ষণ পরে একদল লোক এসে সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম স্যার। কোনো খবর আছে কি? আপনার কথা মতো একটা বড় আয়োজন করা হয়েছে, সেজন্য এই নিন $1 মিলিয়ন চেক। এটা আশা করি আপনি রাখবেন আপনার কাছে, আর ওই ফাংশনের টাকা দিবেন। এটা তো আমি রেখেছিলাম। আচ্ছা, সেসব যাক, তোমরা এখন যাও। ঠিক আছে স্যার।
দুদিন পরে একটা ফাংশনে আসে। ওখানে নীলাশা অনুষ্ঠানে একটা কোম্পানি খুলবে, সেজন্য ডলার জোগাড় করতে থাকে। সেজন্য এক একজন এক এক রকম বিনিয়োগ করতে থাকে। মোটামুটি অনেক ডলার বিনিয়োগ করে লোকজন। দেখেছো আপু, নিলয় ভাইয়া আমাদের কতটা উপকার করেছে। এইসব তো সামান্য কিছু, আমি চাইলে আরো কি না কি করতে পারি। সত্যি বলছেন ভাইয়া? একটু পরে ওখানে আকাশ আসে। ওকে দেখে নীলু, নীলাশা, নিলয় অবাক হয়। তুই এখানে কেন এসেছিস? এই ছোট লোকের জন্য তো আমরা ডলারও সংগ্রহ করতে পারবো না আপু। ঠিক বলেছিস, এখানে যারা এসেছে সবাই বিলিয়নার আর মিলিয়নার, সেখানে তোর মতো ভিখারির কি কাজ? আমি তো এসেছি বিনিয়োগ করার জন্য, তাও $1 বিলিয়ন। কি, তোর মতন ফকিরনি $1 বিলিয়ন বিনিয়োগ করবে? কথাটা বলে নিলয় সহ বাকিরা হাসতে থাকে। ওদের হাসির ভিতরে আকাশ ওর কোর্টের পকেট থেকে চেক বের করে নীলাশার হাতে দেয়। আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। আমি আগেও যেমন সাহায্য করে এসেছি তোমাদের, এখনো সাহায্য করেই যাব। তুমি এখানে কেন এসেছো? দেখো আমাদের মধ্যে কোনো কিছুই নেই, সেই জন্য তুমি চলে যাও। সেটাই তো নীলাশা, এর মতন ফকিরনির কাছে $1 বিলিয়ন আসবে কিভাবে? কই দেখি তো। নিলয় চেক নিয়ে দেখতে থাকে। বাকিরা তো তাকিয়ে আছে। এক একজন এক এক রকম কথাবার্তা বলতে থাকে। তোর মতন ফকিরনির কাছে $1 বিলিয়ন চেক, এটা তো নকল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কেননা এত ডলার এর মতো ভিখারি পাবে কোথায়? এই চেক আসল, এটাকে ব্যাংকের সিল দেওয়া আছে। চাইলে ব্যাংকে কল দিয়ে শিওর হয়ে নিতে পারো। কথাটা বলার সময় একে গ্রুপের একজন লোক ওখানে আসে। ওনাকে দেখে সবাই অনেকটা খুশি হয়। উনি তো একে গ্রুপের একজন সদস্য, ওনাকে চেকটা দেখাই, উনি বলতে পারবে এটা আসল নাকি নকল। ওনার সাথে কাজ করা মানে অনেক সম্মানের ব্যাপার। স্যার, দেখে বলুন তো এটা আসল না নকল? এই চেক নকল। কি বলছেন, এটা নকল? হ্যাঁ, এটা নকল চেক। একে গ্রুপের চেয়ারম্যান এরকম ব্যক্তিকে $1 বিলিয়ন দিবে? এটা হতেই পারে না, সেজন্য আমি বলতে পারি এটা নকল চেক। তার মানে এই ছেলে নকল চেক দিয়ে আমাদের বোকা বানাতে চেয়েছে। কথাটা শুনে নীলাশা আকাশের সামনে আসে, এসে ওকে থাপ্পড় দেয়। সাহায্য নাই করতে পারো, তাই বলে এরকম ভাবে মিথ্যে বলার কি প্রয়োজন? এই চেক যখন নকল, তখন এই চেক ছিঁড়ে ফেলাই ভালো। চেক ছিঁড়ে ফেলা হয়। নীলাশা তো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ছেলে, তোমার সাহস তো কম না, তুমি আমাদের চেক নকল করেছো। তোমাকে তো পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। যদি বাঁচতে চাস আমার পা ধরে ক্ষমা চেয়ে নে, নয়তো তোকে আমি মাফ করব না। বিশ্বাস করো নীলাশা, এটা আসল চেক, চেয়ারম্যান দিয়েছে আমাকে। তুমি কেন আমাকে বিশ্বাস করো না? বিয়ে হয়েছে এতগুলো বছর হলো, তারপরেও তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না? তোমার মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। আকাশ কিছু বলতে যাবে, ওখানে ইরা চলে আসে। ইরা হচ্ছে ওই দেশের ধনী 3 ব্যক্তিদের মধ্যে তৃতীয়তম। ওরা অনেক শক্তিশালী, কেননা পুরো রাজ্যের অনেক সিদ্ধান্ত ওদের কথার উপরে নির্ভর করে। সেই জন্য ইরার পরিবারকে অনেকে ভয় পায়। ইরার এখানে আসাতে বাকিরা একটু বেশি অবাক হয়। সাথে ও এখানে কেন এসেছে এটা নিয়েও কথা বলতে থাকে। আপনাকে এখানে দেখে অনেক খুশি হয়েছি। আমি একে গ্রুপের একজন সদস্য। আপনাকে দেখে অনেক খুশি হয়েছি ম্যাডাম। কথাটা শেষ করতেই ইরা আশিকের মুখে কয়েকটা থাপ্পড় দেয়। সাথে একটা কল করে আশিককে চাকরি থেকে বের করে দেয়। তাহলে বুঝতেই পাচ্ছেন ইরা কতটা পাওয়ারফুল ব্যক্তি। প্লিজ আমাকে মাফ করে দিন। তোমার সাহস কি করে হয় আমার হবু হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করার, সাথে চেক ছিঁড়ে ফেলার? কি, ওই চেক তাহলে আপনার ছিল? এই আমি কি করলাম? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। মিস ইরা, প্লিজ আমাকে মাফ করে দিন। আমরা বুঝতে পারি কি উনি আমার হবু হাজবেন্ড ছিল। ইরা এসে নীলুকে আবারও একটা থাপ্পড় দেয়, সাথে নীলাশাকেও। তোমাদের এই শেষবার আমি বলে দিচ্ছি, যদি আকাশের সাথে আর কখনো খারাপ ব্যবহার করেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজকের পর থেকে তোমাদের সাথে কেউ বিজনেস ডিল করবে না। যদি কেউ করে, তাহলে আমার কোম্পানির সাথে তার কোনো যোগাযোগ থাকবে না। কথাটা মাথায় রেখো। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের এত বড় ক্ষতি করবেন? যদি এইসবের থেকে বাঁচতে চাও, তাহলে আকাশের কাছে ক্ষমা চাও। তাহলে কি এই 1 বিলিয়ন চেক মিস ইরা আপনি দিয়েছেন? আমি দিয়েছি না ইরা দিয়েছে সেটা বড় কথা না। বড় কথা হলো তুমি তো আমাকে বিশ্বাসই করো না। আকাশ, চলো এখান থেকে। আকাশ আর ইরা চলে যাওয়ার পরে
ইরা আপু আমাদের তো নিঃস্ব করে দিল। আপু তুই একবার আকাশের সাথে কথা বলে দেখ, ও মিস ইরার সাথে কথা বলে আমাদের ঠিকই সাহায্য করতে পারবে। আমি কিন্তু এই নিয়ে 2বার তোমাকে সাহায্য করেছি, তুমি একটু ধন্যবাদ তো দিতে পারো। আসলে তুমি কি চাও বলো তো? আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি কিন্তু মোটেও মজা করার মুডে নেই। আচ্ছা তুমি নিরাশার উপরে একটু দয়া দেখিয়ে ওদের বাঁচাও। তোমার কি খারাপ লাগতেছে এত? ও তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, তারপরও তুমি ওদের সাহায্য করবে? আমি চাই না ওদের এতটা খারাপ অবস্থা হয়ে যাক। আমি একটা শর্তে ওদের সাহায্য করব। কি শর্ত? এখন বলবো না, কাল তুমি অফিসে আসিও, তখন বলবো। পরের দিন নীলাশা আকাশের কাছে আসে। তোমার কথায় তাহলে মিস ইরা আমাদের কোম্পানি থেকে ব্যান উঠিয়ে নিয়েছে? এরকম ধরে নাও। তোমার আর মিস ইরার মধ্যে কিসের সম্পর্ক? তা জেনে তোমার কোনো কাজ নেই। একটা কথা মনে রেখো, সে কিন্তু তোমাকে সবসময় সাহায্য করবে না। মনে রেখো, মিস ইরার জন্য সবাই তোমার প্রশংসা করলেও তোমার নিজের বলতে তো কোনো কিছুই নেই। তা কি ভুলে গেছো? না, ভুলে যাইনি, আর ভুলে যাবও না। কিছুক্ষণ পরে আকাশ অফিসে আসে। ওকে দেখে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, ও আমার হবু হাজব্যান্ড। কথাটা শুনে সবাই অবাক হয়, কেননা আকাশ যে গরিব তা মোটামুটি সবাই জানে, কিন্তু ও যে ইরার মতো মেয়েকে পছন্দ করবে এটা জানা ছিল না। ইরা, এটা কি শুনছি আমি? তুই এই ছেলেকে পছন্দ করিস? ঠিক শুনেছিস। তুই যদি এই ছেলেকে পছন্দ করিস তাহলে আমার ভাইয়ের কি হবে? দেখ রিয়া, তোর ভাইকে আমি কখনো পছন্দ করিনি, সেটা তুই ভালো করেই জানিস। এই ছেলের তো কোনো কিছুই নেই, তাহলে কেন পড়ে আছিস ওর পেছনে? সেসব তোকে জানতে হবে না। আকাশ, তুমি এখানে বসো। এদিকে একটু পরে ওখানে রিয়ার ভাই রিয়াজ চলে আসে। এসে ইরার দিকে একটা কার্ড বাড়িয়ে দেয়। এটা কিসের কার্ড? ধরে নাও এটা আমাদের বিয়ের উপলক্ষে ছোট্ট একটা উপহার। এটা তো একে গ্রুপের কার্ড মনে হচ্ছে। এটা ঠিক ধরছো, এই কার্ড পাওয়া মানে সোনা হরিণ পাওয়ার সমান। বিশ্বের বড় বড় লোকেরাও এই কার্ড নিতে পারে না, কিন্তু আমি তোমার জন্য এনেছি। তা এই ছেলেটি কে? ও আমার হবু হাজব্যান্ড। ইরা, কথাটা কি সত্যি? সত্যি। আমার মধ্যে কি এমন নেই বলো? ডলার পাওয়া সবকিছু আছে আমার মধ্যে। এর বাইরে আমি একে গ্রুপের একজন 36তম সদস্য। আমি চাইলে তোকে এখানে নিমিশে শেষ করে দিতে পারি। এইসব কথা আমাকে বলে কাজ নেই। তোর মতো রিয়াজকে আমি গুনায়ও ধরি না। ইরা, তোমার বন্ধুকে বুঝাও, নয়তো আমি ওকে এখানে মেরে ফেলবো। মিস ইরা, আপনার বন্ধু কিন্তু একই গ্রুপকে অপমান করছে। এইটা আমরা মেনে নিতে পারি না। ইরা, এখনো সময় আছে, আমার কাছে ফিরে আসো। আমার কাছে তোমার থেকেও ধন সম্পদ আর পাওয়ার অনেক বেশি আছে। সেই জন্য এই কার্ড গ্রহণ করো। এতে তোমাদের কোম্পানি অনেক উঁচুতে উঠে যাবে। তুমি ও একই গ্রুপের একজন সদস্য হতে পারবে। আমি আকাশকে চাই, সেজন্য তোমার এই কার্ড আমি নিতে পারবো না। ইরা, এই কার্ড পাওয়ার জন্য কতজন লোক পাগল হয়ে আছে, সেখানে তুই এই কথা বলছিস? মিস রিয়া, আপনার ভাইকে বলে একটা কার্ড আমাকে পাইয়ে দিন, আমি আমার সব কিছু আপনাদের দিয়ে দিব। দেখলি তো, ছোট লোকের বাচ্চা, এই কার্ডের জন্য সবাই সবকিছু দিতে প্রস্তুত। আমি চাইলে আমার জন্য যত ইচ্ছে এই নিমন্ত্রণ পত্র নিতে পারবো। আকাশের এমন কথায় সবাই তো অবাক হয়। এত বড় বড় কথা আসে কোথা থেকে? যদি তুই সত্যি এটা ধরতে পারিস তাহলে আমি তোর পা ধরে ক্ষমা চাইবো। কথাটা শুনে আকাশ ফোন বের করে, একটা নাম্বারে কল দেয়। আমি হোটেল গোল্ডেন পার্কে আছি, তাড়াতাড়ি দুটো নিমন্ত্রণ পত্র নিয়ে এখানে চলে আসো। 10 মিনিট পরে একজন গার্ড এসে নিমন্ত্রণ পত্র দিয়ে যায়। বাকিরা তো দেখে অবাক হয়ে যায়, তার সাথে ইরাও। রিয়াজ কার্ডগুলো দেখার পরে, এই কার্ডগুলো তো নকল। সত্যি বলেছিস ভাইয়া? আমার কার্ডগুলো কালো রঙের আর এই কার্ডগুলো সাদা রঙের। এ থেকে কি প্রমাণিত হয় না এই কার্ডগুলো নকল? মিস্টার রিয়াজ, আপনার এই কার্ডগুলো সাধারণ আর আমারগুলো ভিআইপি কার্ড, সেজন্য এইগুলোর রং আলাদা। এটা তো একটা বোকাও দেখে বুঝতে পারবে। তোর মতো ছেলে কাছে ভিআইপি কার্ড আসবে, এটা আবার আমাকে হিসাব করতে হবে? আমাদেরও তাই মনে হচ্ছে, এটা আসলেও একজন প্রতারক। তুমি তো আসলে একজন প্রতারক। আমি তো ভিআইপি নিয়ন্ত্রণ পত্রের সম্পর্কে কখনো মনে হয়নি। হয়তো আপনার ডলার আর পাওয়ারও ওই পর্যন্ত নেই।
সেজন্য শুনতে পাননি। তোমার কি মনে হয় তোমার এই মিথ্যা বানোয়াট আমি বিশ্বাস করব? এরা তুমি কি বলো? তুমি আমার হবু হাজব্যান্ড, তোমার সাথে বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব? এরা ওনাকে বিশ্বাস করো না। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো ওই দিন ব্যাংকে যাওয়ার পরই জানতে পারবো। তবে ওই দিন তোমার কি অবস্থা হবে তা ভেবেই কষ্ট হচ্ছে অনেক। তোর সাহস তো কম না, তুই আমার সাথে বড় গলায় কথা বলিস। তুই কি জানিস আমি চাইলে তোর কি ক্ষতি করতে পারি? শুধু ইরা আছে বলে তোকে কিছু বলছি না, নয়তো এখানে এতক্ষণে তোর কি অবস্থা করতাম তা তুই ভাবতেও পারতি না। রিয়াজ তো রেগে চলে যায়, সাথে ওর বোন রিয়া। এরপর আকাশও বেরিয়ে পড়ে ওখান থেকে। এদিকে দুদিন পরে রিয়াজের বাবা ওকে একটা থাপ্পড় দেয়। আমাকে মারছেন কেন? তুই কি রাগ করেছিস? আমি কি করছিলাম? তুই একে গ্রুপের সাথে কোনো বাজে ব্যবহার করেছিস? ওনাদের পাওয়ার কথা বলে লোকেদের ভয় দেখাচ্ছিস। আমি তো দেখিয়েছি, কিন্তু বাবা বিশ্বাস করা, আমি তো কোম্পানি কোনো ক্ষতি চাইনি। চুপ কর হারামজাদা, তোর জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এদিকে রিয়াজ তো বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে বা কি হয়ে গেল। এদিকে পরের দিন রিয়াজ একটা নতুন ব্যবসা দেবে বলে অনেক লোককে একসাথে এনে হাজির করে। আমাদের ডাকার কারণ? আমরা নতুন প্রজেক্ট করব, সেজন্য বিনিয়োগ লাগবে। আমাদের সাথে কাজ করা মানে এটা তো সৌভাগ্য অনেক বিষয়। তাহলে আপনারা রাজি তো? হ্যাঁ, আমরা রাজি। কিছুক্ষণ পরে ওখানে আকাশ আসে, এসে সবাইকে সাবধান করতে থাকে। আপনারা কেউ এর কথা বিশ্বাস করবেন না। 7 দিন পরে এরা দেউলিয়া হয়ে যাবে। সেজন্য আপনারা ডলার বিনিয়োগ করার পরে সে ডলার আর পাবেন কিনা সেটাই বড় সন্দেহের বিষয়। তোমার মতো একটা বাইরের লোকের কথা আমরা কেন বিশ্বাস করব? সেটাই তো কথা। আমারও তাই মনে হয় নীলাশা। ওর মতন বাহিরের একটা ভিখারির কথা শুনতে হবে না। নীলাশা, যদিও আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, তারপরেও নীলাশা, আমি তোমার কোনো ক্ষতি চাই না। দেখছো নিলয়, এই ছেলে এখন ও দেখি ঠিক হবে না। আমিও তাই দেখছি। কি করা যায়? নীলাশা, তুমি কি কিছুই বলবে না? তুমি যেখানে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো, সেখানে তোর কথা আমি কেন শুনতে যাব বলতো? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তাই বলে এতটা অবিশ্বাস করো সেটা আমি জানতাম না। তোকে এত কিছু জানতে হবে না। কথাটা বলে নীলাশা বের হয়ে আসে, ওর সাথে আকাশও বের হয়ে আসে। একটু পরে ওরা যখন বের হয়, নীলাশা, বিশ্বাস করো, আমি তোমাকে যা যা বলেছি সব কথাই সত্যি ছিল। দেখ, আমি তোর কথা বিশ্বাস করি না। কথাটা বলার পরেই একটা গাড়ি এসে ওদের পিছনে থামে। গাড়িতে ইরা ছিল। ইরা ওর কাছে এসে, তুমি আমার হবু হাজব্যান্ড, তোমার কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব বলো? আপনাকে নামতে হবে না। ওই, তুই দাঁড়িয়ে আছিস কেন? সব সময় তো আমার উপরে নির্ভর চলতি, আর এখন মিস ইরার উপরে নির্ভর? বাকি জীবনটাও কি এইভাবে মেয়েদের উপরে নির্ভর হয়ে চলবি নাকি? আমার হবু হাজব্যান্ড যেভাবে খুশি সেভাবে থাকবে, তা তোমাকে জানতে হবে না। আকাশ, আজকে আমরা ডেট করতে যাব। নীলাশা, তোমার কি আজও মনে হয় আমি কোনো মেয়ের ওপরে নির্ভর করে চলাচল করব? মনে হয়। যদি তাই মনে হয় তাহলে আমার কিছুই বলার নেই। এরা চলো তাহলে। আকাশ গাড়িতে এসে বসে। এরপর ইরা গাড়ি চালাতে থাকে, কিন্তু আকাশ তো এখনো ভাবনার জগতে। আমি তোমার পাশে বসে আছি, আর তুমি কিনা ওই শাকচুন্নি নীলাশাকে নিয়ে ভাবছো। আকাশ এখনো চুপ করে আছে, কোনো কথা বের হচ্ছে না। আচ্ছা, যাকগে সেসব কথা। বাবা তোমাকে ডেকেছে। উনি কেন আমাকে ডাকবে? তোমাকে ওনার পছন্দ হয়েছে, মনে হয় তোমাকে আমার জামাই করে নিবে। কিছুক্ষণ চুপ করে থাকার পরে ইরা আকাশকে নিয়ে ওদের বাড়িতে আসে। আব্বু, এই হচ্ছে আকাশ, আমি ওকে বিয়ে করতে চাই। এটাই সে ছেলে যার কথা তুই আমাকে বলেছিস? হ্যাঁ আব্বু। তুমি তাহলে আমার মেয়েকে পছন্দ করো, কিন্তু তুমি কি আমার ধন সম্পদের সমতুল্য? কি বলছো এইগুলো? আচ্ছা, ঠিকই বলছি। ওর মতো ভিখারির কাছে আমি তোকে তুলে দেব, এটা ও ভাবলো কি করে? সেজন্য আমি চাই তুমি অন্য কিছু নাও। মিস্টার রফিক, আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাও, তার জন্য আমি তোমাকে $3 মিলিয়ন দেব। এটা দিয়ে তুমি তোমার বাকি জীবন পার করে দিতে পারবে। বিশ্বাস করুন, আমি আর এরা একজন ভালো বন্ধু হই। যদি আপনারা চান আমি এমনিতেই ওর জীবন থেকে দূরে সরে যাব।
কখনো আমি ওর জীবনে ফিরে আসবো না। সত্যি বলতে, আপনি যে কোনো কিছু করে চাইলে আমাকে সরাতে পারতেন, কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। কি রকম ডিসিশন? আমি যদিও গরিব হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইরা নিজ থেকে আমাকে বিয়ে করতে নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও আমাকে ইরার থেকে দূর করতে পারবেন না। কথাটা মনে রাখবেন। আমাকে এই সব কথা বলার সাহস তোমার হয় কি করে? আমি তো সত্যি বলছি। আপনি ইরার খুশির দাম $3 মিলিয়ন বিনিময়ে কিনে নিতে চান। বাবা, আমার ওই রিয়াজকে মোটেও পছন্দ না। আমি ওকে বিয়ে করতে পারবো না। যদি তুমি আমাকে এই নিয়ে বেশি প্রেসার দাও, আমি কিন্তু অনেক কিছু করে বসবো। তুই কেন বুঝতেছিস না? রিয়াজ অনেক ধনী পরিবারের ছেলে, ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ওকে বিয়ে করলে তোর ও ভবিষ্যৎ উজ্জ্বল হবে, অন্তত আকাশের থেকে অনেক বেশি ভালো। বাবা, আমি এতগুলো বছর ধরে তোমার কথা শুনে এসেছি, কিন্তু এবার আমি তোমার কথা শুনবো না। বিয়ে যদি করতেই হয় আমি আকাশকে করব, এটা আমার শেষ কথা। তোর কি মনে হয় ওই ছেলে তোকে খুশি রাখতে পারবে? অবশ্যই পারবে। ঠিক আছে, যদি এরকম কিছু মনে করো, তাহলে ও ক্ষমতা যাচাই করার জন্য আমি ওকে একটা কাজ দেব। যদি সে কাজও করে ফেলতে পারে, আমি ইরার সাথে তোমার বিয়ে দেব। আমি রাজি আছি, বলুন কি করতে হবে। রকির থেকে আমি $5 মিলিয়ন পাই। যদি তুমি সে ডলার উদ্ধার 7 দিনের মধ্যে করে দিতে পারো, তাহলে আমি মেনে নেব তোমাদের সম্পর্ক। আমি রাজি, চলি তাহলে এখন। আকাশ ইরা বেরিয়ে পড়ে। অন্যদিকে রিয়াজ উপরের থেকে নিচে নামে। এটা কি করলেন আঙ্কেল? কেন, কি করলাম? আপনি তো চাইলে ওদের আলাদা করে ফেলতে পারতেন, তাহলে ওকে সুযোগ কেন দিলেন? তুমি কি আমাকে বোকা মনে করো? তুমি কি জানো রকি কে? কে এই রকি? রকি হলো আন্ডারওয়ার্ল্ডের কিং এর লোক, যার কথাই পুরো একটা রাজ্য উঠে আর বসে। তার সাথে সে একজন মাফিয়া কিং। আকাশ তারই লোকের কাছে ডলার চাইতে যাবে। এই কথাটা যখন ডেভিল জানতে পারবে, তখন আকাশের এমনিতেই মেরে ফেলবে। এতে বিনা বাধাই পথের কাঁটাও দূর হয়ে যাবে। সত্যি আঙ্কেল, আপনি তো অনেক কিছু ভেবে নিয়েছেন। সত্যি তো প্রশংসনীয়। ওনার মতো এত পাওয়ারফুল লোকের কাছে যদি আকাশ যায়, তাহলে তো ওর অস্তিত্ব পাওয়া যাবে না। এইদিকে বাসার বাইরে ইরা আকাশকে জিজ্ঞেস করে, বাবাকে যা বলেছো কথাগুলো কি সত্যি? কোন কথাগুলো? আমাকে নিয়ে যে বলেছো সেই কথাগুলো, এই যে তুমি আমাকে ভালোবাসো এই কথা। আমি জানি না, তবে তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু ওই লোকটার থেকে কোনোভাবেই ডলার উদ্ধার করা সম্ভব না। আমি তো আছি, তাছাড়া এটা আমার জন্য সহজই হবে। তুমি কেন বুঝতে পারছো না যে কাজ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সে কাজ বাবা তোমাকে দিয়েছে। তাহলে বুঝতে পারছো কি কতটা রিস্ক আছে? ওই লোকটা তোমাকে বাঁচতে দেবে না। আমার জন্য এটা একদমই সামান্য একটা কাজ। তুমি কোনো চিন্তা করো না, আমি ডলার নিয়েই ফিরবো। চলিতে হলে। এইদিকে নীলাশাকে কল দেয় ওদের কোম্পানি থেকে। নীলাশা এখন কি করবে ভাবছো? যদি আমি এই কাজে ডলারগুলো না দেওয়া হতো, তাহলে তো আজকে কিছু হতো না। কিন্তু এখন কি করবি? আমার ব্যাংক থেকে নিব কি? ভাইয়া, আপনার তো ডলারের অভাব নেই, সেখান থেকে কিছু ডলার তো আমাদের দিতে পারেন। সবগুলো ডলার তো নতুন ওই কাজেই লাগিয়ে দিয়েছি, আমার ব্যাংক থেকে নিতে পারবো। সে তো অনেক সময়। আপু, আমার একটা বন্ধু আছে রকি, ওর কাছ থেকে সুদে নিতে পারবো, তাও 1-2 দিনের মধ্যে। তাহলে চল ওখানে। আয় তাহলে। পরের দিন ওরা চলে আসে একটা রেস্টুরেন্টে। ওখানে রকির সাথে পরিচয় করিয়ে দেয়। রকি, কেমন আছো? তুমি হঠাৎ এতদিন পরে আমার এখানে, তা কিছু কি হয়েছে? রকি, উনি আমার বড় বোন। আমাদের বিজনেসের কারণে তোমার থেকে একটা লোন নেওয়ার জন্য এসেছি। আরে উনি তো অনেক সুন্দরী। তোর এত সুন্দর একটা বোন আছে, আমাকে তো আগে কখনো বলিসনি। তা কত ডলার লাগবে? এই তো $30 মিলিয়ন লাগবে। এটা তো আমার জন্য একদম সহজ। তাহলে ডলারগুলো দেওয়ার ব্যবস্থা করো। আরেকটা কথা, এর জন্য তোমাদের কোন সুদ তো দিতে হবে না। দেখেছিস আপু, আমি বলেছিলাম না রকি অনেক ভালো। দেখলে তো আমাদের কোনো সুদও দিতে হবে না।
সুদ তো নেব না, তবে এর পরিবর্তে আমি যখন তোর বোনকে ডাকবো তখনই আমার চাহিদা পূরণ করতে হবে। ছি ছি, আমি এখানে ডলার নিতে এসেছি, নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য আসিনি। নীলু, আমাদের কোনো লোনের প্রয়োজন নেই, চল এখান থেকে। ও দাঁড়া, কি ভেবেছিস তোমরা এখান থেকে চলে যেতে পারবে? তোমরা লোন না নাও বা নেও, তোকে তো আমার কাছে আসতেই হবে। দেখো রকি, ভালো হবে না বলে দিচ্ছি। যদি আমার কথা না শুনিস, তোদের দুজনকে ভোগ করে মেরে ফেলতে আমার বেশি সময় লাগবে না। তোর বন্ধু এসব কি পাগলের মতো বলছে? আমিও দেখি তোরা কিভাবে এখান থেকে ফিরে যাস। রকি, আমরা তো বন্ধু, তাহলে কেন এরকম করছিস বল? বেশি কথা বললে তোদের এখনই রুমে নিয়ে যাব। কথাটা শুনে রকিকে একটা থাপ্পড় দেয়। রকি তো অনেক রেগে যায়, কিছু বলতে যাবে ওখানে নিলয় চলে আসে। নীলাশা, চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি এসেছো রকি, আমাদের বাঁচাও ওর হাত থেকে। এই বাঁচাবে তোকে? তুই কি জানিস না কে আমি? এই যে দেউলিয়া হয়ে গেছিস, সেই কথাটা কি ওরা জানে না? রকি, ভালো হবে না কিন্তু। এই কথাটা শুনে নিলয়কে একটা থাপ্পড় দেয়। আর একটা কথা বললে তোকে আমি এখানেই মেরে ফেলবো। মাফিয়া জগতে আমারও অনেক পরিচিতি লোক আছে, ওদের সাথে কথা বলে তোকে মারতে আমার বেশি সময় লাগবে না। ও তাই নাকি? তুই কি জানিস আমি কে? আমার পিছনে কে আছে? তা শুনি, কে আছে তোর পাশে? ডেভিল নাম শুনেছিস? উনি হচ্ছে আমার বস, আমি ওনার সাথে কাজ করি। কথাটা শুনে নিলয় তো অবাক হয়, সাথে বাকিরাও, কেননা মিস্টার ডেভিলের পাওয়ার সম্পর্কে এখানকার সবাই জানে না। বড় বড় নেতারাও ডেভিলকে ভয় পায়। এক কথা, ডেভিল চাইলে যাকে ইচ্ছা যখন তখন মেরে ফেলতে পারে। কি, ডেভিলের জন্য কাজ করিস? হ্যাঁ, কাজ করি। আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে আপনাকে অনেক বড় কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দিন। তুই কি আমার গাধা পেয়েছিস? তোদের কাউকে আজ আমি যেতে দেব না। প্লিজ আমাদের যেতে দিন। ঠিক আছে, তুই যা। আর তোরা দুজন নিজেদের জামা আমার সামনেই খুলে দেখাবি আমি 3 বলা পর্যন্ত। যদি না করিস, তোদের দুজনের সাথেই এখানেই আমি বাসা শুরু করে দেবো। নিলয় ভাইয়া, প্লিজ আমাদের বাঁচান। নীলু আর নীলাশা কেউই তাদের জামা খোলেনি, সেজন্য রকি তো আরো বেশি রেগে যায়। রেগে গিয়ে নীলু আর নীলাশা শরীরে হাত দিতে থাকে। এতে প্লিজ আমাদের এত বড় সর্বনাশ করো না। প্লিজ আমাদের ছেড়ে দিন। রকি তো কারো কোনো কথা শুনছে না। ও আরো ভালো করে হাত দিতে যাবে, তখনই আকাশ ওখানে এসে রকিকে একটা থাপ্পড় দেয়। তোর সাহস কি করে হলো আমার শরীরে টাচ করার? এভাবে দুজন মেয়ের ওপরে জোর দেখাতে লজ্জা করে না তোর? তুই কে যে তোকে বলতে যাব? তার আগে এটা বল, এখানে রকি কে? আমি রকি। কি হয়েছে বল। আমি এসেছি রফিক চৌধুরীর পক্ষ থেকে। উনি তোর থেকে কিছু ডলার পায়, সে ডলারগুলো নিতে এসেছি। কথাটা শুনে রকি কিছুক্ষণ হাসতে থাকে। তোমরা সবাই শুনতে পাচ্ছ, এই ছেলে আমার কাছ থেকে ডলার নেওয়ার জন্য এসেছে। আমি এখানে মারামারি করতে আসিনি, ডলার দিলেই চলে যাব। তোর কি মাথা ঠিক আছে? যদি ডলার না দেই তাহলে কি করবি? আমি তোর হাত পা ভেঙে তোকে এখানেই বসিয়ে রাখবো। কি হয়েছে আকাশ, তুমি জানো ওরা কতটা পাওয়ারফুল? আমি তো আমার ডলার নিতেই এসেছি। তুই কি ভেবেছিস রাকিবের সাথে ঝামেলা করে তুই এখান থেকে ফিরে যেতে পারবি? তোকে তো রাফিক চৌধুরীও নিজে এসে বাঁচাতে পারবে না। তাহলে তোরা সব একসাথে, তাই তো? আমি তো তোদের সবাইকে আজকে মেরে ফেলবো। আমরা কি দোষ করেছি, আমাদের কেন মারবে? ওই ছেলে তোদের কারণে আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি তোদের বাঁচিয়ে রাখবো না। প্লিজ আমাদের যেতে দাও। রকি, আমার সামনে ক্ষমা চাও, নয়তো আমি তোকে বাঁচিয়ে রাখবো না। আমার মুড আজকে ভালো আছে, সেজন্য তোকে একটা সুযোগ দিচ্ছি। আমার পা ধরে ক্ষমা চেয়ে নে, তাহলে আমি তোকে যেতে দেবো। প্লিজ রকি, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনেক দেরি হয়ে গেছে, এখন আর কোনো কিছু বলে লাভ নেই। এই কথা শোনার পরে আকাশ তো রকি আর লোকদের ইচ্ছে মতো মারতে থাকে। এটা দেখে বাকিরা অবাক হয়। নীলাশা, এই ছেলে তো নিজের সাথে সাথে আমাদেরও বিপদের মধ্যে ফেলে দিয়েছে, আমরা এখান থেকে বের হতে আর পারবো না। আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না, আমি এক্ষুনি ডেভিলকে কল দিচ্ছি। কল দিয়ে ডেভিলকে জানিয়ে দেয়। এখন তো মিস্টার ডেভিল চলে আসবে এখানে, উনি আসলে তো আমাদের মেরে ফেলবে। প্লিজ আকাশ, সময় আছে, রকির কাছে মাপ চেয়ে নাও, নয়তো ওর বস আমাদের ছেড়ে দেবে না। ওর বসেরও ক্ষমতা নেই আমার কিছু করার, দেখি কি করতে পারে। তোর মরার
পাখনা গজিয়েছে, তোকে তো মারতেই হবে। কিছুক্ষণের মধ্যে মিস্টার ডেভিল চলে আসে এখানে। ওকে দেখে বস, আপনি এসেছেন। এই ছেলেটা আমাকে মেরেছে, সাথে আপনার নামে খারাপ খারাপ কথাও বলেছে আপনাকে ও মেরে ফেলবে। ও তাই নাকি? তা দেখি তো কে এই ছেলে। ওই ছেলে, তাকাই দিকে। কথাটা শুনে আকাশ পিছনে তাকায়। ওকে দেখে ডেভিলের মুখটা অনেক ফ্যাকাশে হয়ে যায়। এই হারামি তো দেখছি আমাকে সত্যি সত্যি মেরেই ছাড়বে। দেখছিস, আমার বস তোকে শাস্তি দেবে। আপনিও এদের সবাইকে শাস্তি দেন। প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা কোনো দোষ করিনি। আপনার যা শাস্তি দেওয়ার ওই ছোট লোকটাকে দিন, প্লিজ আমাদের ছেড়ে দিন। বস, এদের মোটেও মাফ করবেন না। মিস্টার ডেভিল, চিনতে পেরেছেন আমাকে? আমি বিজনেসের কাজে একবার আপনার সাথে কথা বলেছি। আমাদের যেতে দিন। ডেভিল, তোমার লোক এই লড়াই শুরু করেছে, আর আমি এটা শেষ করে ছাড়বো। তোর কি মাথা ঠিক আছে? আমার ডলার মিস্টার ডেভিলের ডলারে কই? তুই তো বলেছিলি আমার পা ভেঙে দিবি। কই দেখি কি করতে পারিস। কথাটা শুনে ডেভিল রকির পায়ে লাথি মারে। এতে রকি উল্টো নিচে পড়ে যায়। এটা কি করছেন? আপনার তো ওকে মারার কথা। চুপ কর বেয়াদব। তুই ডলার নিয়েছিস, তুই তা পরিশোধ করবি। মাঝখান থেকে আমাকে কেন বিপদে ফেলতে চেয়েছিস? এটা কি হলো? মিস্টার ডেভিল ওনাকে সরি বলছে, এটা কিভাবে সম্ভব? আমি কি ঠিক দেখতেছি? তা ডেভিল, তোমার লোককে বলো মাপ চাইতে। গাধার বাচ্চা, দাঁড়িয়ে আছিস কেন? মাপ চা ওনার কাছে। প্লিজ আমাকে মাফ করে দিন। এভাবে কেউ মাপ চায়? ওনার পা ধরে মাপ চা। রকি পা ধরে আছে। আশেপাশে কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ডেভিল যেখানে আকাশকে মারার কথা, সেখানে উল্টো রকিকে মারছে। এটার হিসেব ওরা ঠিকভাবে মেলাতে পারছে না। আমি তোমাকে তখনই মাফ করে দেবো যখন তুমি ডলার পরিশোধ করবে। আমি এক্ষুনি পরিশোধ করে নেব। তাড়াতাড়ি যায় এখান থেকে। রকি চলে যায়। বাকিরা তো তাকিয়ে আছে ওদের দিকে। ডেভিল, তোমার কারণে তোমার লোকেরা এরকম হয়ে যাচ্ছে। লোকজনের ডলার মেরে দিচ্ছে। এটার উপর তোমার কোনো বক্তব্য আছে কি? এসব কি হচ্ছে আকাশ? তোমার কি মাথা ঠিক আছে? উনি একজন মাফিয়া কিং, আর তুমি ওনাকে এইসব প্রশ্ন করছো? তুমি নিজে তো মরবে, সাথে আমাদেরও মারবে। আপু ঠিক বলেছিস। মিস্টার ডেভিলের মুড ভালো আছে, নয়তো এতক্ষণে আমাদের মেরেই ফেলতো উনি আমাকে মাফ করে দিয়েছে, তাই বলে এই রকম করবে? প্লিজ আকাশ, ওনার কাছে মাপ চাও। দোষ তো আমি করিনি, তাহলে আমি কেন মাপ চাইব? দোষ যে করেছে সেই মাপ চাইবে। তোর মতন ছেলে এই কথা বলার সাহস পায় কি করে, তাও মিস্টার ডেভিলের সামনে? আপু দেখলি তো ও আমাদের কিভাবে বিপদে ফেলছে। ক্ষমা চাও ওনার কাছে, এতে আমাদের সবার জন্যই ভালো হবে। আরে আপনারা সবাই চুপ করেন। আকাশ ঠিকই বলেছে। আমার লোকের ভুলের জন্য আমিও আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এটা আমি কি শুনছি? আমি নিজেও তো বুঝতে পারছি না। আন্ডারগ্রাউন্ড কিং মিস্টার ডেভিল আমাদের কাছে ক্ষমা চাইছে? আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? মিস্টার আকাশ, আমার কিছু জরুরি কাজ আছে। আপনি অনুমতি দিলে আমি এখান থেকে যেতে পারবো। ঠিক আছে, যাও। তবে এরপর থেকে আমার কথাগুলো মাথায় রাখবে। ডেভিল চলে যাওয়ার পরে সবাই তো আশ্চর্য হয়ে যায়। আকাশ, তুমি কি মিস্টার ডেভিলকে চেনো? আপু ও কিভাবে চিনবে? ওনার দয়া হয়েছে বলে আমাদের ছেড়ে দিয়েছে। কিন্তু উনি তো আকাশকে ভয় পেয়েছে। আমার তো মনে হচ্ছে এইসব নিলয় ভাইয়া করেছে, কেননা উনি ওনার বাবাকে কল দিয়ে এই সবটা করেছে। আপনার বাবা অনেক পাওয়ারফুল ব্যক্তি, যা ডেভিল বুঝতে পারছিল, সেজন্য চলে গিয়েছে এখান থেকে। বুঝতে হবে তো নিলয় ভাইয়া কোন পরিবারের ছেলে। ডেভিল যেখানে এরকম করেছে, তখন আমাদের এত ভয় কিসের? আকাশ কথাগুলো শুনে হাসতে থাকে, তাও কোনো কিছু বলছে না। কি ব্যাপার, নিলয় ভাইয়া যেখানে আপনাকে বাঁচিয়েছে সেখানে ওকে ধন্যবাদ তো জানাতে পারো। ওর মতো ছেলেকে আমি ধন্যবাদ দেব, এটা তুমি ভাবলে কি করে? তোর জীবন আমি বাঁচিয়েছি, বুঝেছিস কথাগুলো? দেখো, আমার সময় নেই, আমাকে যেতে হবে। আকাশ, তুমি কি কখনো ঠিক হবে না? তুমি এক্ষুনি ক্ষমা চাও। আমি কখনো ওর কাছে ক্ষমা চাইবো না। কথাটা শুনে নীলাশা আকাশকে একটা থাপ্পড় দেয়। তুমি আগের মতো থেকে গেলে, যার কারণে তুমি কারোর উপকারের কথা ভুলে যাও। নীলয় যদি না থাকতো, ডেভিল তোমাকে মেরে ফেলতো। তুমি কি এখনো অন্ধই থেকে যাবে? নিলয়কে এতটা বিশ্বাস করো না যতটা বিশ্বাস করে তোমাকে ঠকতে না হয়। এরই মধ্যে রকি ওখানে চলে আসে আর একটা চেক আকাশের হাতে ধরিয়ে দেয়। এই নিন আপনার চেক।
সাথে এই গাড়ি। আমাকে মাফ করে দিন, আমি আপনাকে অনেক কথা বলেছি, সেজন্য আমাকে মাফ করে দিন। আপনার কোথাও ভুল হচ্ছে। ওর মতো একটা ভিখারি কিভাবে মিস্টার ডেভিলকে জানবে? রকি এবার নীলাশাকে একটা থাপ্পড় দেয়। ওনার সম্পর্কে যদি আর একটা বাজে কথা বলছিস, তোদের সবাইকে আমি এখানেই মেরে ফেলবো। যদি মিস্টার আকাশ এখানে না থাকতো, তাহলে তোদের সবাইকে মিস্টার ডেভিল এখানেই মেরে ফেলতো। তার মানে আমাকে নিলয় না, আকাশ বাঁচিয়েছে? এটা কিভাবে সম্ভব? নিলয়ের বাবা অনেক পাওয়ারফুল ব্যক্তি। নিলয় তো একটা কাঙ্গাল, ওর মতো লোককে তো আমি আমার পা ধরে মাপ চাওয়াবো। নিলয়, এটা আমি কি শুনছি? এটা কিন্তু ঠিক না। আমাদের ডলার কিছু কমে গেছে, কিন্তু আমরা এখনো আগের মতোই আছি। তার মানে আকাশ ভাইয়া ঠিক বলেছিল। আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। নিলয় তো চলে যায়, কিন্তু নীলাশা এখন আকাশের দিকে তাকিয়ে আছে। তার মানে আকাশ যা বলছিল সব কিছু সত্যি ছিল? তার মানে আকাশ আমাকে সাহায্য করে এসেছে এতগুলো দিন ধরে, আর আমি ওকে এতটা ধোঁকা দিয়ে এসেছি। এটা আমি কি করলাম? নীলাশা এসব ভাবতে ভাবতে আকাশ তো অনেক আগেই বের হয়ে যায়। সেই জন্য নীলাশা দৌড়ে এসে আকাশের সামনে আসে। তুমি এত কিছু করেছো আমার জন্য, তাহলে আমাকে কেন বলোনি? তুমি তো কখনো আমাকে বিশ্বাসও করনি, নাই কখনো আমার কথা তুমি শুনেছ। কখনো তোমার জীবনে আমাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি মনেই করনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে অনেকবার বলেছি, কিন্তু তুমি আমাকে কখনো বিশ্বাসও করনি। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। যদি আমি বুঝতে পারতাম তাহলে এত কিছু হতো না। অতীত জেনে এখন কোনো কাজ নেই। তুমি আমাকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলতে। আমি আমার দিক থেকে তোমাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুমি কখনো আমাকে বিশ্বাস করোনি। সেজন্য আমি তোমাকে আর কিছুই বলবো না। তুমি তোমার মতো করে থাকো, আর আমাকে আমার মতো করে থাকতে দাও। কথাটা বলে আকাশ চলে যায়। এদিকে নীলাশা বলতে থাকে, আকাশ, আমি যে এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে কত বড় ভুল করেছি তা আমি এখন বুঝতে পারছি। অন্যদিকে রফিক চৌধুরী আর ইরা ড্রয়িং রুমে বসে আছে। আর কিছুক্ষণ পরেই তো সব শেষ হয়ে যাবে। ওই ছেলেকে দিয়ে কোনো কিছুই হবে না। আব্বু, তুমি জেনে শুনে ওকে বিপদের মধ্যে ফেলে দিলে। এখানে বিপদের কোনো কিছুই নেই। যে ছেলে একটা সামান্য কাজ করতে পারে না, সে ছেলে কিভাবে তোকে সামলাবে বলতো? আমি তোর জন্মদিনে তোর জন্য বিরাট বড় বড় লোকদের আনবো, সেখান থেকে তোর যাকে পছন্দ হবে তাকে বিয়ে করে নিবি। না, এটা আমি পারবো না। কি পারবে না? কথাটা বলতে বলতে আকাশ বাসার ভিতরে আসে, তাও চেক নিয়ে। আকাশ, তুমি এসেছো, তুমি ঠিক আছো তো? আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। ঠিক থাকলে তো হবে না। আমার ডলার এনেছো, জানি পারবে না, সেজন্যই আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। এই নিন রফিক চৌধুরী, রকির দেওয়া চেক। এখানে আপনার ডলার দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। কি, তুমি ডলার ফিরিয়ে এনেছো? এটা কিভাবে সম্ভব? রকির কাছ থেকে ডলার ফিরিয়ে আনা তো প্রায় অসম্ভব। আবু ডলার কিভাবে ফিরিয়ে এনেছে এটা জেনে তোমার কোনো কাজ নেই। তুমি ওকে ডলার আনতে বলেছো, ও এনেছে। এবার আশা করি তুমি তোমার প্রমিস ভুলে যাবে না। আকাশ, চলো আমার সাথে। আজ থেকে আমাদের আর কোনো বাধা থাকলো না। ইরা আকাশের হাত ধরে নিয়ে যায়। এইদিকে রফিক চৌধুরী তো বুঝতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। এইদিকে নিলয় দেখা করে আবিরের সাথে। আপনাদের আবিরের ব্যাপারে কিছু তথ্য দিই। আবির মধ্যপ্রাচ্যের 3 দেশের প্রধান, তাহলে বুঝতেই তো পাচ্ছেন ওর কতটা পাওয়ার আছে। কেমন আছেন মিস্টার আবির? আমি ভালো আছি, তা এদিকে কি খবর? জি, অনেক ভালো। আপনি অনেক প্রভাবশালী ব্যক্তি, সেজন্য আমাকে যদি তুমি খুশি করতে পারো, তাহলে আমি তোমার পরিবারকে আগের মতন করে দেব। এটাই আমি তোমাকে কথা দিলাম। সত্যি বলছেন মিস্টার আবির? সত্যি বলছি। তাহলে বলুন কিভাবে আপনাকে সাহায্য করব। আমি শুনেছি আকাশ বিয়ে করেছে। বিয়ে করেছেন আবারও 1 বছর পরে। ডিভোর্সও হয়ে গেছে, তাও 1 মাসের মতন হবে। এটা তো অনেক খুশির খবর। তা আমি শুনেছি ওর বউ নাকি অনেক সুন্দর ছিল। একদম ঠিক ধরেছেন, ওর বউ অনেক সুন্দর। আচ্ছা, তাহলে একটা কাজ করো। জি বলুন, কি কাজ? আমার ওই মেয়ে সম্পর্কে সকল তথ্য চাই। চিন্তা করবেন না, সবকিছু পেয়ে যাবেন। এখন চলুন ভেতরে যাই। ওরা ভিতরে আসে, তাও নীলাশার অফিসে। নিলয়কে দেখে নীলাশা তো অনেক রেগে যায়।
তোমার সাহস কি করে হলো এই অফিসে আসার? তোমার মতো মিথ্যাবাদীকে আমি আমার চোখের সামনেও দেখতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। ও নীলাশা, আমি এখানে আসছি তোমাকে সাহায্য করার জন্য। তোমার মতো প্রতারকের কাছ থেকে আমার কোনো সাহায্য চাই না। পরিচয় করিয়ে দেই, উনি মিস্টার আবির, 4 রাজ্যের প্রধান। এক কথায় 4টা রাজ্যের সকল মানুষ ওনার কথায় উঠে আর বসে। এক কথায় উনি একজন বিলিনিয়ার। হাই, আমি আবি, একে গ্রুপের একজন সদস্য, সাথে আকাশের ছোট ভাই। কি? তাহলে আকাশ একে গ্রুপের? ছিল, কিন্তু কয়েক বছর আগে ওকে বের করে দেওয়া হয়েছিল। আমি এসেছি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে। এটা কি ধরনের ফাজলাম হচ্ছে? এটা কোনো ফাজলামো না। এই নাও $1 বিলিয়ন। এটা আমাদের বিয়ের উপহার হিসেবে ধরে নাও। আমি তোমাকে কখনোই বিয়ে করব না। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমাদের কোম্পানি অনেক উপরে উঠে যাবে, সবাই তোমাদের সম্মান করবে। যদি তুমি আমার কথা না শুনো তাহলে তোমার পরিবার আর কোম্পানি পথে বসতে শুরু করবে, আর আমার 1 ঘন্টাও লাগবে না সেটা করতে। বুঝতে পেরেছো? আপনি আমাকে ধমকি দিচ্ছেন? এটা ধমকি না, আমি পরামর্শ দিতে এসেছি। যদি তুমি আমার কথা না মানো, এটা দেখেছো? এটা তো আমার বোনের। ঠিক ধরেছো। যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার বোনের কি হাল হবে তা আশা করি বুঝতে পারছো। প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করবেন না। ক্ষতি আমি করব কি করব না তা সবটা তোমার উপর নির্ভর করে। যদি তুমি আমার কথা রাখো তাহলে কোনো ক্ষতি হবে না, যদি না মনে হয় তাহলে ক্ষতি তো হবেই। নীলাশা, মিস্টার আবির তো ঠিক কথাই বলেছে। ওনাকে বিয়ে করলে এই রাজ্যের সবাই তোমাকে সম্মান করবে, তোমাদের কোম্পানি আরও উপরে উঠে যাবে। এক কথায় ওনাকে বিয়ে করা মানে স্বর্ণের হাতি পাওয়া সমান। আকাশের সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। আমার কথা আশা করি বুঝতে পারছো, সেই জন্য তোমাকে সময় দিলাম। যদি আমাকে খুশি রাখতে পারো তাহলে সব কিছু তুমি পাবে। নিলয়, চলো তাহলে আমরা এখন যাই। নীলাশা ভাবতে থাকে কি করবে না করবে এটাই, সেজন্য আবিরকে হ্যাঁ বলে দেয়। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার পরিবারে যেন কোনো ক্ষতি না হয়। তুমি আমাকে খুশি রাখলে তোমার পরিবারের কোনো কিছুই হবে না। রাজি আমি। নিলয়, একটা কাজ করো, আমার আর নীলাশার বিয়ে উপলক্ষে একটা পার্টির আয়োজন করো, যেখানে সব গণ্যমান্য ব্যক্তিরা যেন থাকে। চিন্তা করবেন না, সবকিছু হয়ে যাবে। এদিকে ইরা 2 দিন পরে একটা পার্টির আয়োজন করে। সেখানে অনেক লোক এসেছে। তোমরা কি শুনেছো? কি শুনবো? মিস ইরা এখানে আমাদের সবাইকে ডেকেছে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তাহলে তো অনেক মজাই হবে। অনেক মজা হবে। এই পার্টিতে রিয়া আর রিয়াজও আসে। ওরা এসে কথা বলতে থাকে, তখন ওখানে আকাশও আসে। এ কি, তুই এখানে? কেন, আমার কি এখানে আসার কথা ছিল না? তুই তো সামান্য একটা ভিখারি, তোকে আসতে বললো এখানে। ভাইয়া, কেউ যে নিজের খারাপ দেখার জন্য আসবে তা কি ভাবা যায়? বেচারা আসলে অনেক দুঃখী একটা লোক। ইরাকে তো পাবে না, আবার নিজের সামনে ইরাও অন্য কাউকে হতে দেখবে। আমি যদি চাই ইরাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বাকি রইল এই বিয়ে, যা আমি যখন চাইবো তখনই বিয়ে করে নিতে পারবো। তাছাড়া ভাইয়া, তোর তো ভাগ্যই খুলে গেল, এরা তোকে বিয়ে করবে। দেখো আকাশ, আমি চাই তুমি এখানে কোনো ঝামেলা না করো। যদি করো তাহলে আমি তোমাকে জানে মেরে ফেলবো, তা কিন্তু তুমি ভুলেছেও না। ও তাই? এতটা ক্ষমতাবান কেউ এখনো হয়নি যে আমাকে মারতে পারবে। মিস ইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সবাই ওনাকে স্বাগত জানাও। সবাই এক এক করে স্বাগতম জানাতে থাকে। এরপর ইরা স্টেজে উঠে পড়ে এবং সবার সামনে বক্তব্য দিতে থাকে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, এটার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ আমার জন্মদিন, সেজন্য এই খুশির দিনে আমি আপনাদের আরও একটা খুশির সংবাদ দিতে চাই। জি বলুন মিস ইরা, কি সেই খুশির খবর? আমি বিয়ে করব অনেক তাড়াতাড়ি। কি বলেন, আপনি বিয়ে করবেন? আপনি যাকে বিয়ে করবেন সে তো অনেক ভাগ্যবান মনে হচ্ছে। ভাইয়া, আমার মনে হচ্ছে তোর কথা বলবে। কিন্তু আমি এরাও তোকেই ভালোবাসে, সেজন্য আমার মনে হয় তোর কথাই বলবে। তাহলে তো ভালো হবে। তা আকাশ, তুমি এখানে দাঁড়িয়ে আছো তো থাকবে? এরা কিছুক্ষণ পরে আমাকে ডাকবে, আমি তেজে এসে ওকে জড়িয়ে ধরবো, কিস করবো, তারপর ওকে সবার সামনে বিয়ের জন্য হ্যাঁ বলে দেব। আর তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবি, সাথে অনেক আফসোস করতে থাকবি।
আকাশ চুপ করে আছে, কোনো কথা বলছে না। কি হচ্ছে শুধু তা দেখতে থাকে। তা মিস ইরা, আপনি যাকে বিয়ে করবেন সে কি আমাদের মধ্যেই একজন? হ্যাঁ, সে আপনাদের মধ্যেই একজন। সে ব্যক্তি তো অনেক লাকি। তা আমার ভাইকে এবারে ডাকো। তোমার ভাইকে আমি কেন ডাকবো? আমি তো আকাশকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আকাশ, তুমি উপরে আসো আমার কাছে। সবাই আমার হবু হাজবেন্ডকে সম্বর্ধনা জানান। কথাটা শুনে সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা ইরার মতো মেয়ে আকাশকে যে ভালোবাসবে তা কারোই জানার ছিল না। সেজন্য ইরা যখন বলেছে তাই ওনারা হাততালি দিয়ে সম্বোধন জানায়, সাথে ফুলের ডালা দিয়েও। এটা হতে পারে না ইরা, তুমি আমাকে রেখে ওই ভিখারিকে আকাশকে বিয়ে করতে পারো না। বরাবর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমি। ইরা, এটা কিন্তু ঠিক না। তুমি সবার সামনে আমাদের পরিবারকে এতটা নিচু দেখাতে পারো না। ও তাই নাকি? আমি কি কখনো বলেছি তোর ভাইকে বিয়ে করব? আমার আর তোমার বিয়ে কথাবার্তা সে ছোট্টবেলা থেকে ঠিক হয়ে রয়েছে। এইসব কথা বলার কোনো মানেই নেই মিস্টার রিয়াজ। আমি কখনো তোমার কথা বলিনি, আর নাই কখনো বলবো। তাহলে আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। ইরা, এটা হতে পারে না। হ্যাঁ, এটাই তো। আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। এখানে ঝামেলা করো না রিয়াজ। আমি আর আকাশ একজন আরেকজনকে ভালোবাসি। আমাদের বিয়েও ঠিক হয়ে আছে। সেজন্য এখানে মজা করার মতো কিছুই নেই। তাছাড়া আমার বাবাও রাজি আছে আমাদের বিয়ের জন্য। সেজন্য এখানে রিয়া এমন কিছু করে বসো না, যার কারণে তোমাদের আমি অপমান করতে বাধ্য হই। এটা হতে পারে না। রফিক চৌধুরী আকাশকে কখনো মেনে নিতে পারে না। রিয়াজ, আমার হবু হাজবেন্ডকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। আকাশের অপমান মানে আমার অপমান। ওকে কেউ খারাপ কথা বলবে এটা আমি কখনো মেনে নেব না। কথাটা কিন্তু মাথায় রাখবে, বলে দিলাম। ইরা, এটা ঠিক না। মিস্টার রিয়াজ, আমি চাই না তুমি এখানে কোনো ঝামেলা করো। তাহলে কিন্তু ভালো হবে না। আপনারা সবাই পার্টি উপভোগ করুন। এরা তোমার কি মনে হচ্ছে না এটা একটু বেশি হয়ে যাচ্ছে? কি দরকার ছিল এইসব করার? সব লোক আমাকে বিয়ে করতে চায়, সেজন্য আমাকে এমন কিছু করতেই হবে যেন সবাই আমার পেছন ছেড়ে দেয়। এটা অনেক বিরক্তিকর। সেজন্য তোমাকে বিয়ে করা ছাড়ার কোনো উপায়ও নেই। এরা তো আমাকে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলবে। চিন্তা করছো কেন? আমি তো আছি। আমি তোমাকে বাঁচাবো সব কিছু থেকে। মিস্টার আবির আর নীলাশা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাদের মাঝে আসবেন। এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্য। আকাশ একটা অকর্ম ছিল, আর সেটাই রয়ে গেছে। তুই এখানে কেন এসেছিস? আমার ভাই, আমি তো এসেছি তোর সাথে দেখা করার জন্য। এতগুলো বছর পরে কি মনে করে এসেছিস তা বল। আমি তো তোর সাথে কথা বলার জন্য এসেছি। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। না থাকতে পারে? তা কি দেখছিস এমন করে? তুই নীলাশাকে জানিস? না, জানি না। আচ্ছা, যখন জানিস না তখন পরিচয় করিয়ে দিই। ও আমার হবু বউ, তোর ভাবি। কি? তুই বিয়ে করবি? তাও ওকে? বিয়ে তো আমি করব, তাহলে তোকে এই নিয়ে ভাবতে হবে না। আয় আর ভাবির সাথে কথা বল। নীলাশা, তুমি কি জানো না আবিরকে? তারপরেও এইসব করার মানে কি? আমি জানি আবিরকে, সেজন্য আমি ওকে বিয়ে করব। তাছাড়া ও একে গ্রুপের ছেলে। নীলাশা, ওকে বিয়ে করা মানে অনেক বড় বিপদ নিজের কাঁধে নেওয়া। তুমি কেন বুঝতে পারছো না? ওর সাথে থাকলে উল্টো কোনো বিপদই আমাকে ছুঁয়েও দেখতে পারবে না। তাছাড়া আবিরকে আমি পছন্দ করেছি। একটা মেয়ে চাই তার স্বামী একজন পাওয়ারফুল ব্যক্তি হোক। আবির ভালো ছেলে না। ও তোমাকে কষ্ট দেবে। তোমার ভালো কখনোই ও চাইবে না। আমি তোমার ভালোর জন্য বলছি, ওকে তুমি বিয়ে করো না। আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তা তোমার কাছ থেকে শিখতে হবে না। তাছাড়া আমি পুরনো সব কিছু ভুলে গেছি, সেজন্য তা মনে করতে চাই না। তুমি আমাকে ভুলে যাও, আর আমি আবিরকেই বিয়ে করব। আমি তোমার সামনে আর কখনো আসবো না। তাছাড়া তোমার ভাইকে আমি কেন পছন্দ করি জানো? কারণ তুমি কখনো আবিরের বরাবর হতে পারবে না। তুমি কি এখনো আমার কোনো কথাই বিশ্বাস করবে না? ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। আমি চাই না তুমি আবিরকে বিয়ে করো। তোমাকে ওকে বিয়ে করে যেন পস্তাতে না হয়। আমি কখনো পস্তাবো না। না পস্তালেই ভালো। আমাকে মাফ করে দাও আকাশ।
আমি কখনো চাইনি তোমাকে এতটা কঠিন কথা বলতে। আমি যদি এমনটা না বলি তাহলে মিস্টার আবির তোমার ক্ষতি করে বসবে। সেই জন্য আমাকে এই কথাগুলো বলতে হয়েছে, তাও তোমার ভালোর জন্য। তাহলে আর আবির তোমার কোনো ক্ষতি করবে না। আমি জানি তুমি আমার ভালো চাও, কিন্তু আমার যে কোনো কিছু করার নেই। পারলে আমাকে মাফ করে দিও। শুনছিস তো আমার প্রিয় ভাই, আমি যাচ্ছি আমাদের এঙ্গেজমেন্ট করার জন্য 3 দিনের মধ্যে। তুই কিন্তু অবশ্যই আসবি। এই নে কার্ড, আমি তোর জন্য অপেক্ষা করব। এই বলে আবির নীলাশাকে নিয়ে চলে যায় ওখান থেকে। নীলাশা যদি আবিরকে বিয়ে করে খুশি হতে পারে তাহলে আমাদের তো কিছু করার নেই এতে। আমার তো মনে হচ্ছে আবির এমন কিছু করেছে যার কারণে নীলাশা ওকে বিয়ে করতে বাধ্য হচ্ছে। এমনিতেও আবির অনেক খারাপ একটা ছেলে, এমন কোনো খারাপ কাজ নেই যা আবির করতে পারে না। আমার তো মনে হচ্ছে ও তোমাকে কেন্দ্র করে কিছু একটা করার চেষ্টা করবে। আমাদের আরো সাবধানে থাকতে হবে। ঠিক আছে, তুমি বাসায় যাও এখন। ইরা চলে যায়, আকাশও বের হয়। তখন একটা লোক আকাশের সামনে আসে। স্যার, আমি খোঁজ নিয়ে দেখছি আবির এখনো এই শহরেই আছে। নীলাশা কেন আবিরের কথায় রাজি হয়ে গেল? যদি আপনি বলেন আমি খোঁজ নিয়ে দেখব। দরকার নেই। যদি ও ডলারের জন্য আবিরকে বিয়ে করতে চায় এতে আমার কোনো আপত্তি নেই। আমি এখন কোনো কিছু বললে উল্টো এখন তা আমার জন্য খারাপ হবে। সেজন্য ওর যা ইচ্ছে হয় করতে পারে। যেমনটা আপনি চাইবেন। তা ওই নিমন্ত্রণের কাজ কত দূর? সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। সবাই তো অনেক খুশি হয়েছে, কেননা এই নিমন্ত্রণ পাওয়ার জন্য সবাই অনেক উৎসাহিত আছে। তা তো হবেই। তা কাল এখানে অনেক বড় বড় লোক আসবে, আর সরকারও আসবে। আমি কি ওনার পুরো খেয়াল রাখবো? একটা কাজ করো, কাল আমি সরকারের সাথে দেখা করব, সেজন্য একটা জায়গা ঠিক করে রাখবে। ওকে স্যার, তাই হবে। পরের দিন নিলয় ওর বন্ধুর কাছে আসে। ওর বন্ধু ওই রাজ্যের একজন পুলিশ। কেমন আছিস বন্ধু? এই তো অনেক ভালো। তা কি খবর? মিস্টার আবিরের সাথে নাকি তোর অনেক খাতির আছে? ঠিক শুনেছিস, কয়েকটা দিন পর আমি মিস্টার আবিরের সাথে উঠা বসা করব। তখন আমি তোর প্রমোশনের ব্যবস্থা করে দেব। এই নিয়ে তুই চিন্তা করিস না। সত্যি বলছিস তো? তুই আমার পুরনো বন্ধু, তোর কাছে মিথ্যা কেন বলবো? এক মিনিট, এই ছেলেটা এখানে কেন? কোন ছেলে বন্ধু? ওখানে যে বসা আছে ছেলেটা, ওর কথাই বলছি। ওকে একটা শিক্ষা দিতে হবে। ও কি তোর শত্রু? ঠিক ধরেছিস। কে এই ছেলে? এই একটা বাজে ছেলে যার কোনো পরিচয় নেই। বন্ধু, তাহলে তুই ওকে আমার উপর ছেড়ে দে। দেখবি কি করে ওকে অ্যারেস্ট করে আমি থানায় নিয়ে যাই। অল দ্য বেস্ট। নিলয় তো চলে যায়। পুলিশ অফিসার আকাশের সামনে আসে। কোনো সমস্যা হয়েছে কি অফিসার? আমাদের কাছে খবর আছে তোমার কাছে নেশাদ্রব্য আছে। আপনার কথা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। আমাকে চেক করার জন্য কোনো ওয়ারেন্ট এনেছেন কি? আমাদের এইসবই লাগে না, সেজন্য ভালোই হবে তুমি তোমার হাত পিছনে নাও আর আমাকে চেকিং করতে দাও। যখন সবটা ভেবেই নিয়েছেন তখন আর বলে কোনো কাজ নেই। ঠিক আছে, চেক করুন। পুলিশ অফিসার চেক করার বাহানায় একটা ড্রাগসের প্যাকেট আকাশের পকেটে ঢুকিয়ে দেয়। তারপর সেটা বের করে। কি এটা? এটা যদি আমার হতো তাহলে তো আমি অবশ্যই এটা চিনতে পারতাম, কিন্তু এটা তো আমার না, সেজন্য আমি এটা চিনি না। তোর মতো অনেক লোককে রেখেছি আমি, তোমরা নিয়ে যাও ওকে। আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে ফাঁসাতে চেয়েছেন। দেখুন, আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি, সেজন্য আমি চাই না তার সামনে পড়ে আপনার কোনো ক্ষতি হোক। সেজন্য যদি এখান থেকে চলে যান তাহলে আমি ভুলে যাব এখানে কিছু হয়েছিল। যদি এর পরেও তুমি না শোনো তাহলে এরপর যা হবে তার জন্য তুমি মোটেও প্রস্তুত থাকবে না। তুই কি ভেবেছিস এইসব বলে তুই আমাকে ভয় দেখাবি? বুঝতে পেরেছি, তুই আমাকে জেলে নিয়েই ছাড়বি। ঠিক আছে, চলুন তাহলে। আমিও দেখব কিভাবে আমাকে জেলে আটকে রাখেন। আমিও দেখব। নিয়ে যাও ওকে। এইদিকে খবরটা সরকার জেনে গেছে। সে জানার পরে, কি সুপ্রিম লিডার অ্যারেস্ট হয়েছে? কার এত বড় সাহস হয়েছে ওনাকে অ্যারেস্ট করছে? যত তাড়াতাড়ি পারো ওই অফিসার আর ওনাকে খুঁজে বের করো। আমি শহরে আসতে আর 30 মিনিট লাগবে। এই 30 মিনিটের ভিতরে কাজ হয়ে যাওয়া চাই, নয়তো কাউকে বাঁচিয়ে রাখবো না। এইদিকে খবরটা নীলাশা আর ইরাও জেনে যায়। কি? আকাশকে অ্যারেস্ট করা হয়েছে? একটা কাজ করো, এই শহরের বড় উকিলকে ধরো। যে কোনোভাবেই হোক আকাশকে বের করতেই হবে।
অন্যদিকে ইরা জানতে পারে সাথে আকাশের লোকেরাও। অন্যদিকে ইরা, হ্যালো ইন্সপেক্টর, কোনো ব্যক্তি আমার হবু হাজব্যান্ডকে ফাঁসানোর চেষ্টা করেছে। তাড়াতাড়ি করে তোমার বড় অফিসারকে বলো আমার হাজব্যান্ডকে ছেড়ে দিতে। যদি আকাশের এতটুকুও ক্ষতি করেছো তাহলে আমি কি করতে পারি তা তুমি ভালো করেই জানো। এদিকে আকাশের লোক জানার পরে, কি, কার এত বড় সাহস হয়েছে যে স্যারকে আটকে রেখেছে? তাড়াতাড়ি ওদের খুঁজে বের করো, আমি নিজ হাতে ওদের মেরে ফেলবো। তাড়াতাড়ি করে আকাশকে খোঁজার ব্যবস্থা করো, একে অর্ডার জারি করে দাও। যদি স্যারের কোনো ক্ষতি হয় তাহলে ওরা কেউ যেন না বাঁচতে পারে। জি স্যার, তাই হবেই। দেখো, যদি তুমি আমার কথা মেনে চলো তাহলে তোমার প্রাণ আমি বাঁচতে দিব। আমি কোনো দোষ করিনি, সেজন্য নিজের দোষ আমি স্বীকার করব না। মনে হয় তুই আমাকে এখনো ঠিকভাবে চিনিস না। যদি চিনতে পারতি তাহলে এই কথাগুলো বলার সাহস তুই করতি না। এটা আমার পুলিশ স্টেশন, এইখানে আমি যা বলবো এটাই শেষ কথা হয়ে যায়। এখানে তোকে বাঁচানোর জন্য কেউ আসতেও পারবে না। বুঝেছি, যে চাকরি নিয়ে তুই ক্ষমতা দেখাচ্ছিস, যদি সে চাকরি না থাকে তাহলে তো তোর ক্ষমতাও থাকবে না। সেই জন্য তোর বেঁচে থাকারও কোনো অধিকার নেই। চুপ কর, তাড়াতাড়ি করে তোর দোষ কবুল কর, আর নয়তো আমি তোকে ছেড়ে দিব না। আমি এখানে এসেছি 20 মিনিট হলো, কিছুক্ষণ পরে বুঝতে পারবি আমি কি জিনিস। কথাটা বলতে বলতে একজন হাবিলদার ভিতরে আসে। শ্যানবংশ থেকে মিস নীলাশা উকিল পাঠিয়েছে মিস্টার আকাশকে ছেড়ে দেওয়ার জন্য। ওই উকিল বলে দাও আকাশ অনেক বড় অপরাধ করেছে, সেজন্য ওকে জামিন দেওয়া হবে না। জি স্যার, বলে দিচ্ছি। দেখেছিস, তোকে যে বাঁচাতে আসুক না কেন তোকে কেউ বাঁচাতে পারবে না। স্যার, চিফ সিকিউরিটি কল দিয়ে বলেছেন ছেড়ে দেওয়ার জন্য। যদি না ছেড়ে দেই তাহলে আমার চাকরি চলে যাবে। কি, এর মতো ছেলেকে এত বড় বড় লোক কিভাবে চেনে? ওই তুই কিভাবে চিফ মিনিস্টারকে চিনিস বল? আমি ওনাকে চিনি না। তুই যদি ওনাকে নাই চিনিস তাহলে তোর জন্য এত বড় বড় লোক এখানে কেন আসবে? তোকে চড়ানোর জন্য? আমি ওদের তো চিনি না, কিন্তু আমি এখানকার সরকারকে চিনি। কি, তুই সরকারে কিভাবে চিনিস? স্যার, সরকার এখনই আসতেছে। সরকার এসেই পুলিশ অফিসারকে মারতে থাকে। এতে বাকি পুলিশ অফিসার আর হাবিলদার তাকিয়ে দেখতে থাকে। তোমার সাহস হয় কি করে মিস্টার আকাশকে এভাবে থানায় নিয়ে আসার? উনি 5টা রাজ্যের সুপ্রিম লিডার, 5টা রাজ্য ওনার কথায় উঠে বসে, আর তুমি ওনাকেই ধরে নিয়ে এসেছো। তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। সরি স্যার, আমার আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, প্লিজ আমাকে মাফ করে দিন। কথাটা বলতে বলতে উনি আকাশের পা ধরে আছে। তা মিস্টার অফিসার, এখন কি বলবেন? এতক্ষণ তো বলছিলেন এখানে আপনার কথাই শেষ কথা, তাহলে কোথায় গেল সে কথা? প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিন কোনো নির্দোষ ব্যক্তিকে নিয়ে এনে এভাবে ফাঁসাবো না। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। অফিসার, আমি তো আপনাকে ঠিক মতো জানতাম না, তারপরেও আমার সাথে এরকমটা কেন করলেন? ঠিক ধরেছেন, নিলয় আমাকে ঘুষ দিয়েছে, আপনাকে যেন ফাঁসায় আমি। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। তাহলে নিলয় এই সবটা করেছে? আমি জানতাম এরকম কিছু হবে। তা স্যার, এখন কি করব বলেন? নিলয়কে কি ধরে আনবো? ওর পিছনে অন্য কেউ আছে। পুরোপুরি সবটা জানার পরে তারপর দেখি কি করা যায়। তা এই অফিসারের কি করব? এ যা করেছে তার জন্য একে শাস্তি তো পেতেই হবে। ও অনেক গুনাহ করেছে, সেজন্য ওকে নিয়ে যাও। নিয়ে যাও ওকে। এরপর ওখান থেকে বের হয়ে আসে। বের হতেই নীলাশার সাথে দেখা হয় আকাশের। একটু সাবধানে থেকো, এইভাবে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তোমার কি মনে হয় আমি তোমার কারণে বেঁচে এসেছি? এরপর থেকে এরকম কিছু ভাবার স্বপ্নেও এনো না, সেজন্য এরকম নাটক অফ করো। আমি জানি তুমি এরকম কিছুই বলবে। তুমি ভালো আছো এখন, এটা দেখে খুশি লাগছে। এখন এইসব বলার মানে কি নীলাশা? এখন এত ভালো ব্যবহার কেন? নাকি তোমার পাওয়ার দেখাতে এসেছো এখানে? আমি তো তোমাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। তুমি আমার থেকে দূরে থাকো, এটাই আমি চাই। তুমি আমাকে এতটা ঘৃণা করো? এখন তো তুমি অন্য কারোর হবু বউ, সেজন্য আমার থেকে দূরে থাকাটাই ভালো। এইটাই হয়তো আমাদের শেষ দেখা। আবিরকে বিয়ে করে আমি অন্য দেশে চলে যাব, সেই জন্য আমি কখনো তোমার কাছেও আসবো না। ভালো থেকো, শুভ কামনা রইল তোমাদের জন্য। এই বলে নীলাশা চলে যায়। অন্যদিকে আকাশেরও কিছুটা খারাপ লাগে, তাও তেমন কিছুই বলেনি। এদিকে রাতের বেলায় ইরা আকাশের কাছে আসে। তুমি এখানে কি করছো?
এমনিতেই বসে আছি। তা তুমি এখানে কেন? তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? নীলাশা আবিরকে কেন বিয়ে করতেছে তা কি জানো? আমার জানার কোনো ইচ্ছেও নেই। আমার মনে হয় তোমার জানা দরকার। আবির নীলাশাকে ধমক দিয়েছে, যদি নীলাশা আবিরকে বিয়ে না করে তাহলে ওর পরিবারকে মেরে ফেলবে। এই জন্য বাধ্য হয়ে নীলাশা আবিরকে বিয়ে করতেছে। কিন্তু নীলাশা কেন আমাকে এই ব্যাপারে কিছু বলেনি? আসলে নীলাশা চায়নি তুমি এসব কিছু জেনে আবিরের সাথে ঝামেলা করো। কেননা আবির অনেক পাওয়ারফুল ছেলে, ও তোমার ক্ষতি করে ফেলবে। সেজন্য নীলাশা বিয়েতে রাজি হয়ে যায়, যেন আবির তোমার ক্ষতি না করে। আমি তো ওই আবিরকে ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে সত্যিটা বলে দিলাম। তবে তুমি যাই করো না কেন ভেবে চিন্তে করিও। এই নাও চাবি, তোমার কাজ শেষ হয়ে গেলে চলে আসিও। আমি তোমার পাশে আছি সব সময় আর থাকবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব, তবে চিন্তা করো না, আমি আবারও ফিরে আসব। পরের দিন আকাশ কাউকে কল দেয়, কল দিয়ে কি যেন বলতে থাকে। তাছাড়া আজকে নীলাশা আর আবিরের বিয়ে, সেজন্য এখানে তো আসতেই হবে। এইদিকে আকাশ এখনো আসিসনি কেন? যেখানে আপনি এখানে আছেন সেখানে আকাশ কিভাবে এখানে আসবে? ও আসুক বা না আসুক, এতে আমার কোনো আপত্তি নেই। বিয়ের কাজ শুরু করো, আমি ওকে ভিডিও করে পাঠিয়ে দেবো। এরপর ওদের বিয়ের কাজ চলতে থাকে। তখনই ওখানে আকাশ চলে আসে। এই বিয়ে হতে পারে না। কথাটা বলতে বলতে আকাশ ভিতরে আসে। সবাই ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ও এখানে কি করে এলো? ওর তো জেলে থাকার কথা। এই লোকটা দেখি আমার বোনকে শান্তিতে থাকতেও দেবে না। তুমি কি জানো না আবিরকে? তুমি ওর সাথে কখনো পেরে উঠবে না। আমি ওর সাথে একটা হিসেব করতে এসেছি। কিসের হিসাব? তুমি কি ওর পাওয়ার সম্পর্কে ভুলে গেছো? ওর কাছে সব কিছু আছে, তুমি ওর সাথে পারবে না। শুধু আবির কেন, ওর পরিবারের বড় কেউ আসলেও আমার কোনো কিছু যায় আসে না। তুমি কি পাগল হয়ে গেছো? ওরা তোমাকে মেরে ফেলবে। আমি এখানে এসেছি তোমার সব সমস্যা দূর করার জন্য, যেন তোমাকে সামনে এসে সমস্যায় না পড়তে হয়। আকাশ, তুমি ইরার পাওয়ার দিয়ে কোনো কিছুই করতে পারবে না। তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। কেন বুঝতে পারছো না? তোমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এটা কোনো কথা? আমার বোন যাকে খুশি বিয়ে করবে, তাতে তোমার সমস্যা কোথায়? যদি এখান থেকে না যাও তোমার জন্য ভালো হবে না বলে দিলাম। এখান থেকে চলে যাও তুমি। ও তাহলে তুই আমার সাথে পাঙ্গা নিবি? এটা আমাদের দুজনের মধ্যে ঝামেলা, এর ভেতরে নীলাশাকে ডেকে আনবি না। দেখ আকাশ, তুই যদি আমার পা ধরে ক্ষমা না চাস, আমি তোকে বাঁচতে দিব না। আবির, ভালো হবে না কিন্তু। আমি যদি ভুলে যাই, তোকে মেরে ফেলতে আমি 1 মিনিটও ভাববো না। আমি তোকে ছেড়ে দিব না। তোকে আজ আমি এখানেই মেরে ফেলবো। তোকে মেরে ফেললে এখানকার কোনো ক্ষমতাই আমাকে আটকাতে পারবে না। কথাটা শুনে আকাশ আবিরকে মারতে আসে। সেই জন্য নীলাশা এসে বাধা দেয়। আকাশ, তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে চোখের সামনে দেখতে পারবো না, সেই জন্য তুমি চলে যাও এখান থেকে। তাহলে তুমি ওকেই বিয়ে করবে, তাই তো? হ্যাঁ, ওকেই বিয়ে করব। আবির, তোর কি মনে হয় তুই বিজয়ী হয়ে যাবি? আমার কাছে যা কিছু আছে তা দিয়ে আমি তোকে 1 মিনিটে কি কি করতে পারবো তা তুই কল্পনাও করতে পারবি না। যদি তুই আমার পা ধরে ক্ষমা না চাস, তাহলে আমি তোকে বাঁচতে দিব। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই নিজেকে ঠিক করে নে, নয়তো আমি তোকে বরবাদ করে দেব। তোর পুরো পরিবার এসেও তোকে বাঁচাতে পারবে না। তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর কি একটুও লজ্জা করে না এই কথা বলতে? ড্রাগন গ্রুপের চেয়ারম্যান এখানে এসেছে, সবাই ওনাকে স্বাগত জানাও। দেখলি তো, ড্রাগন গ্রুপের চেয়ারম্যান স্বাগতম জানাতে এসছে। তাহলে বুঝতে পারছিস তো আমার কত পাওয়ার। আমি যেখানেই যাই সেখানে বড় বড় লোকেরা আমার সাথে দেখা করার জন্য আসে। হ্যালো মিস্টার প্রেসিডেন্ট। আকাশ, তুমি চলে যাও এখান থেকে। আমি ড্রাগন গ্রুপের চেয়ারম্যান আকাশ স্যার, আপনাকে স্বাগতম। এ আমি কি দেখছি? মিস্টার প্রেসিডেন্ট আকাশের সামনে এভাবে ঝুঁকে সালাম করছে, এটা কিভাবে হতে পারে? মিস্টার প্রেসিডেন্ট, এটা আপনি কি করছেন? আকাশ তো আপনার সম্মানেরও যোগ্য না, তাহলে কেন ওকে সম্মান জানাচ্ছেন? কথাটা শুনেই প্রেসিডেন্ট নিলয়কে থাপ্পড় মারে। তোমার সাহস কি করে হয় আকাশ স্যারের নামে এরকম কথা বলার? ওনার সামনে বড় বড় লোকেরাও বসার সাহস পায় না, সেখানে তুমি ওনার নামে বাজে কথা বলো? মিস্টার প্রেসিডেন্ট,
আপনার সাহস কি করে হয় আমার সামনে এরকম করে কথা বলার? তুমি কি ভুলে গেছো আমার সাথে এরকম কথা বলার পরিণতি কি হতে পারে? আমি শুধু মিস্টার আকাশের সামনেই ঝুঁকব, তোমার মতো লোকের সামনে কখনোই না। আপনি আমার সামনে এসে এরকম কথা বলার সাহস পান কি করে? কে আপনাকে অধিকার দিয়েছে এরকম কথা বলার? তুমি যাই করো না কেন, আমি এখানে থাকা অবস্থায় তুমি মিস্টার আকাশের কোনো ক্ষতি করতে পারবে না। আমি একে পরিবারের সদস্য। আমরা যেখানে দিয়ে যাই সেখানে সরকারও পর্যন্ত আমাদের কোনো কিছু বলার সাহস পায় না, সেখানে তুমি কে হে? তখনই ওখানে ডেভিল চলে আসে। আবির, তোমার ক্ষমতা অনেক বেড়ে গেছে, তাই না? তাহলে তুমি আমাকে বাধা দিবে? উনি তো আন্ডারওয়ার্ল্ডের কিং। তোমার সাহস কি করে হয় আমরাই এখানে এসে আকাশ স্যারের সাথে এরকম কথা বলার? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে এই কথাগুলো বলার মানে কি? তুমি আমার অপমান করনি তো কি হয়েছে? আমার বসকে তো অপমান করেছো। তুই কি আকাশের কথা বলতেছো? হ্যাঁ, আমি আকাশ স্যারেরই কথা বলতেছি। বাহ, প্রথমে প্রেসিডেন্ট, এখন আন্ডারওয়ার্ল্ডের কিং ডেভিল। আমি কখনো ভাবতে পারিনি আকাশ তুমি এরকম তৈরি হয়ে আসবে। এখানে ডেভিল আছে বলে আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু আমার পা ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি থাকা অবস্থায় তুমি মিস্টার আকাশের সাথে কিভাবে এইগুলো করাও আমিও দেখে নেব। তাহলে তোমরা দুজন আমার থেকে আকাশকে বাঁচিয়ে নিবে, এটাই তো? যদি তোমরা দুজন আমাকে আর রাগান্বিত করো তাহলে তোমাদের দুজনকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলা মাত্রই ডেভিল আবিরকে একটা থাপ্পড় দেয়। এতে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আকাশের জন্য ওরা এত কিছু করেছে কেন, এটাই সবাই ভাবতে থাকে। তোমার এত ক্ষমতা, তুমি আমার সামনে আকাশকে চ্যালেঞ্জ করতেছো? এর পরিণতি কি হতে পারে তা তোমাকে আমি দেখাবো। তোমার এত সাহস কি করে হয় আমাকে মারার? তুমি কি জানো না এর পরিণতি কি হতে পারে? যা কিছু হয়ে যাক না কেন, মিস্টার আকাশের সাথে যেই খারাপ ব্যবহার করবে আমি ওকেই মেরে ফেলবো, সে যেই হোক না কেন। মিস্টার ডেভিল, তুমি ভুলে যেও না আমি তোমার কি কি ক্ষতি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়াও নেই। তুমি যদি না যাও এখান থেকে আমি তোমাকে মেরে ফেলবো। চিন্তা করো না, আমি ওই একে গ্রুপের কোম্পানির একজন সদস্য যদি হয়ে যাই তাহলে এই ডেভিলও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওই কার্ড নেবেন কি করে? এখানকার সরকারও আমাকে তা করে দিবে। তিনি তাহলে আপনাকে সাহায্য করবেন? অবশ্যই করবে। তাড়াতাড়ি করে ওই কার্ড কেনার ব্যবস্থা করো। জি অবশ্যই। পরিস্থিতি তো বুঝতেই পেরেছেন, এবার দেখে কি হয় সামনের দিকে। অন্যদিকে নীলাশা আকাশকে জিজ্ঞেস করে, আকাশ, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? এইসব জেনে তোমার কাজ কি? তুমি কি আমাকে বলবে না? বলবো না। সেজন্য আমি চাই না আবিরকে বিয়ে করে তুমি কোনো সমস্যায় পড়ো। আমরা কি জীবনটা নতুন করে শুরু করতে পারি না? এখন এইসব বলে কোনো লাভ নেই, তুমি যেতে পারো। অনেক দেরি হয়ে গেছে। তুমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে কেন আসলে না? আমি তো তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, সেজন্য বাইরে দাঁড়িয়ে আছি। তুমি একা কেন এসেছো? নীলাশা কেন আসেনি তোমার সাথে? ওর সাথে সব মামলা শেষ, সেজন্য ওকে আনা হয়নি। তাছাড়া আমি চাইনি ওর কোনো ক্ষতি হোক। তাহলে কি তুমি আমাকে ছেড়ে যাবে না? অনেক ক্ষুধা লেগেছে, চলো আমরা কিছু খেয়ে আসি। রাতের বেলা একটা লোক আসে আকাশের কাছে। এই নিন স্যার, কাল যারা আসবে তাদের লিস্ট। এখানে আবিরের নাম কেন? মনে হয় সে সরকারকে ধরে এটা করেছে। আমি কি ওর নাম সরিয়ে দেব? না থাক, কাল আমি ওর সাথে শেষবারের জন্য দেখা করব। ঠিক আছে স্যার। কাল সব পাওয়ারফুল ব্যক্তিরা এসেছে। ওই অনুষ্ঠানে ইরার সাথে ইরার বাবাও এসেছে। আকাশ, তোমার এই কার্ড আলাদা কেন? আসলে এই কার্ড ভিআইপি, সেজন্য অন্য সব কার্ড থেকে আলাদা। সত্যি বলছো আকাশ? হ্যাঁ বাবা, সত্যি বলছি। ও একদম মিথ্যে বলছে আঙ্কেল, এই কার্ড নকল। আমার হাতে যেই কার্ড দেখতে পাচ্ছেন এটাই আসল কার্ড। আপনি যদি এই কার্ড নিয়ে যান তাহলে আপনাকে জেলেও যেতে হতে পারে, তো না নকল কার্ড নিয়ে যাওয়ার জন্য। রিয়াজ, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, নয়তো ভালো হবে না কিন্তু। আমি একই গ্রুপের একজন মেম্বার, আমি যখন বলছি তখন এটাই সত্যি হবে। এতটা অহংকার ভালো না রিয়াজ, নয়তো এর পরিণতি কি হতে পারে তা তুমি পরে জানতে পারবে। তোর সাহস কি কেউ হয় আমার সাথে এরকম কথা বলার? সেটাই তো ভাইয়া,
এর মতো ভিখারি এখানে কি করছে? চিন্তা করো না, এই খেলা আমি এত তাড়াতাড়ি শেষ হতে দেব না। তার মানে তুমি বলতে চাইছো তুমি এখানকার সুপ্রিম লিডার? কথাটা বলে রিয়া হাসতে থাকে, সাথে রিয়াজ আর বাকিরা সবাই। আঙ্কেল, আপনার যদি এই কার্ড এতই দরকার ছিল তাহলে আমাকে বলতে পারতেন, আমি আপনাকে কার্ড দিয়ে দিতাম। শুধু শুধু এই আকাশে থেকে কার্ড নিয়ে অপমানিত হতে এসেছেন। রিয়াজ, তোমার এই ফালতু কথা বন্ধ করো। ইরা, আমি তোমার ভালোর জন্য বলছি ইরা, পরে নয়তো তোমাদের অপমানিত হতে হবে। আকাশ, এই কার্ডের আসল রহস্য কি বলো আমাকে। আপনি কোনো চিন্তা করবেন না, এই কার্ডগুলোতে কোনো রকম সমস্যা নেই, আমার উপরে বিশ্বাস করতে পারেন। আমাদের সবার কার্ড একরকম আর তোমার কার্ড আরেক রকম, তাহলে এই থেকে তো বোঝা যায়। রিয়াজ, আকাশকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। ও যখন বলেছে এই কার্ড আসল, তার মানে এটা আসলই হবে। এই কার্ড যদি আসল হয়, আমি আমার এই কার্ড সবার সামনে এখানে ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, আমি আমার এই কার্ড দেখাচ্ছি এখানে। আকাশ ওর কার্ড দেখায়, কার্ড দেখে গার্ড তো অবাক হয়ে যায়। আপনাকে স্বাগত আমাদের সম্মানিত স্যার, আপনি ভেতরে যেতে পারেন। এটা কিভাবে সম্ভব আকাশ? একজন সম্মানিত ব্যক্তি, তাহলে কি এই কার্ড আসল? ভালো করে চেক করুন, ওর মতো লোকের কাছে এই কার্ড আসলো কি করে? আপনি বকবক বন্ধ করুন। আপনার থেকে শিখতে হবে না কোনটা আসল আর কোনটা নকল কার্ড। যার ক্ষমতা সবচেয়ে বেশি তাকেই কার্ড দেওয়া হয়। সবচেয়ে উপর? এইসব জেনে তোমার কোনো কাজ নেই, তুমি তোমার কাজ করো। আকাশ, আমি তো কখনো ভাবতেও পারিনি তুমি ভিআইপি কার্ড ব্যবস্থা করতে পারবে। আমি তাহলে ভেতরে যাই। রফিক চৌধুরী তো ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ ইরার সাথে ভেতরে যাবে, তখন ইরা গার্ডের কাছে আসে। এদের এত তাড়াতাড়ি ভেতরে আসতে দেবে না। ঠিক আছে ম্যাম। ওরা দুজন ভিতরে যায়। ভিতরে দেখে নিলয়, আবির, নীলু, নীলাশা ওরা ভিতরে ছিল, সাথে আরো 20 জনের মতো সম্মানিত ব্যক্তি। সরকার, আপনি কোথায়? আমি পথেই আছি। তোমার সাথে আজকে সুপ্রিম লিডারের পরিচয় করিয়ে দেব। উনি অনেক ভালো মানুষ। ওনার সাথে তুমি পরিচিত হতে পারলে তোমার আর কোনো সমস্যা হবে না। তাছাড়া ওনার সাথে দেখা করার সুযোগ সবার হয় না। আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। এমন কিছু করো না যেন ওনার কাছে খারাপ না হয়ে যেতে হয়। যদি ওনার কাছে তুমি খারাপ হয়ে যাও তাহলে তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। চিন্তা করবেন না, আমি ওনার সামনে কোনো বাজে কথা বলবো না। সরকার, উনি আমার হয়ে সুপ্রিম লিডার কিছু কথা বলে দিবে। একবার আমি যদি সদস্য হতে পারি তাহলে অনেক কিছু করতে পারবো। তাহলে তো আপনার পাওয়ারের অভাব হবে না। তারপর আমি নীলাশাকে বিয়ে করে নিব। আমি তোমাকে বিয়ে করব না। আপু, এটা কি বলছিস? ঠিকই বলছি, আমি আবিরকে বিয়ে করব না। তোমার সাহস কি করে হয় আমাকে এত কথা বলার? আবির রেগে গিয়ে নীলাশাকে থাপ্পড় দেয়। আবির, তুমি কেমন মানুষ, একটা মেয়ের ওপর এভাবে হাত তুললো? আকাশ, তুমি এখানে? এসেছি একটা কাজে। তুই এখানে কেন? আমি যেখানে যাই তুই সেখানে চলে আসিস। তো কি হয়েছে? সরকার আর আবির বন্ধুত্ব হয়, যদি আবির একবার সদস্য হয়ে যেতে পারে তাহলে কিন্তু তোকে মেরে ফেলতে আমাদের বেশি সময় লাগবে না। তোরা সবাই ওনার সামনে নিচু হয়ে মাপ চাইতে হবে। দেখলি তো, সুপ্রিম লিডারের সাথে একবার কথা বলা হয়ে গেলে আমি কি কি করতে পারবো। ভয় লাগছে তাই না? আমার অনেক ভালো লাগতেছে তোকে ভয় পেতে দেখে। তোর কিভাবে মনে হয় সুপ্রিম লিডার তোর পক্ষ হয়ে কথা বলবে? ও তোকে সাহায্য কখনো করবে না। যদি তুই এখান থেকে চলে না যাস, আমি তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেও পারবি না। তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। এখানে সব কিছু সরকারের নিয়ন্ত্রণ করে। এখানে ডেভিলও কোনো কথা হবে না। সরকারের সামনে তোর সবাই কিছুই না। সরকারের অপমান করায় এর কি হাল করা হবে তাও নিজেও জানে না। যদি তুই বাঁচতে চাস তাহলে আমার জুতো ধরে মাপ চেয়ে নে, তাহলে আমি ওনার সাথে কথা বলে তোকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করব। তোর কি মনে হয় তোর এই সব কথায় আমি চলে যাব? কথাটা বলে আবিরকে মারতে থাকে। এতে রিয়াজ আর নিলয় আসে বাঁচানোর জন্য। আকাশ তো ওদেরও মারতে থাকে। তোর সাহস তো কম না, তুই আমার সাথে শরীরে হাত দিচ্ছিস। তোকে তো কেউ বাঁচাতে পারবে না সুপ্রিম লিডারের কাছ থেকে।
তোকে তো কেউ বাঁচাতে পারবে না, তোকে তো শাস্তি পেতেই হবে। এই ছেলেকে শাস্তি পেতেই হবে। ওকে তো মৃত্যু দিতেই হবে। গার্ড, এই ছেলেকে গ্রেফতার করো। একটু পরে সরকার ওখানে আসে, তবে সরকার এখন আকাশকে দেখেনি। সরকার, আপনি এসেছেন। এই ছেলেটা আমাকে মেরেছে, এখানে অনেক অশান্তি করেছে। আপনি এই ছেলেকে শাস্তি দিন। বিশ্বাস করুন, ও কোনো দোষ করেনি। প্লিজ ওকে ক্ষমা করে দিন। ইরা, এই কথাগুলো তোমার আগেই ভাবা উচিত ছিল। এখন আমার রক্ষণকারী এসে গিয়েছে, এখন আর আমাকে কেউ হারাতে পারবে না। তুই সরকারকে অনেক কথা বলছিস, তোকে তো মৃত্যু দেওয়াই হবে। এই তো দেখি এখানে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এখানে? এই ছেলে অনেক খারাপ, ও আপনাকে অনেক বাজে কথা বলেছে, সুপ্রিম লিডারের নামেও বলেছে। কে এই ছেলে যে আমাকে তো অপমান করেছে, সাথে সুপ্রিম লিডারের অপমানও করছে? ওই যে দাঁড়িয়ে আছে। এটাই সেই ছেলে, ওকে অপমানের সাথে মেরে ফেলো। এই ছেলে, এই দিকে তাকাও, তোমার চেহারা আমি দেখতে চাই। কথাটা শুনে আকাশ পিছন ফিরে তাকায়, কিন্তু সবাইকে চমকে দিয়ে, সরকার, এরা সবাই বলছে তুমি আমাকে শাস্তি দেবে। আমি কি করে আপনাকে শাস্তি দেব? সরকার, এই ছেলেকে শাস্তি দিতে হবে। কথাটা শুনে আবিরকে থাপ্পড় দেয়। ব্যাকআপ কোথাকার, তোমার সাহস কি করে সুপ্রিম লিডারের নামে এইসব বলার? কথাটা বলে আকাশের সামনে মাথা ঝুঁকে বসে যায়। এতে সবাই তো অবাক হয়ে যায়, কেননা সরকার আকাশের পায়ের কাছে মাথা ঝুঁকে বসে আছে। আপনি উঠতে পারেন। ধন্যবাদ সুপ্রিম লিডার। ও সুপ্রিমো লিডার? এটা কিভাবে সম্ভব? সরকার তো সুপ্রিম লিডারের সামনে মাথা ঝুঁকে, তাহলে কি আকাশ সে ব্যক্তি? ইরা, এটা আমি কি শুনছি? আকাশ তাহলে 5 রাজার রাজ্যের পাওয়ারফুল ব্যক্তি? আব্বু, ও যে সাধারণ কেউ না সেটা আমি জানি, কিন্তু ও যে সুপ্রিম লিডার এটা আমি জানতাম না। এজন্য ও কাউকে ভয় পেত না। এটা হতে পারে না, ও সুপ্রিম লিডার হতে পারে না। আবির, আমি তোমাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন তোমার পরিণতি কি হবে তা তুমি নিজেও জানো না। গার্ড, ওকে নিয়ে যাও। কথাটা শুনে আবির আকাশকে মারতে আসে, তখনই ইরা আকাশের সামনে চলে আসে। তাও আকাশ নিজেকে আর ইরাকে বাঁচিয়ে নেয়। ইরা, তুমি ঠিক আছো তো? কেন তুমি সামনে আসতে গেলে? তোমার লেগে যাবে বলেই তো আমি সামনে এসেছি। সরকার আমার উপরে হামলা করার জন্য ওর কি শাস্তি হতে পারে? গার্ড, ওকে নিয়ে যাও আর ওকে মৃত্যু দাও। আবিরকে নিয়ে যাওয়া হয়, সাথে নিলয়, রিয়াজ ওদেরও নিয়ে যাওয়া হয় আকাশের সাথে এরকম বাজে ব্যবহার করার জন্য। আকাশ, আমাকে মাফ করে দাও। আমরা কি আবারও এক হতে পারি না? অনেক দেরি হয়ে গেছে। তুমি এতগুলো বছর ধরেও আমাকে বিশ্বাস করতে পারোনি, সেখানে তোমার সাথে তো ভুলেও না। তাছাড়া আমার জীবনে এখন অন্য কেউ আছে, আমি ওকে নিয়েই থাকতে চাই। তুমি আসতে পারো। নীলাশা কোনো কিছু বলতে পারেনি, কেঁদে ওখান থেকে চলে যায়। তারপর ইরার হাত ধরে স্টেজে নিয়ে আসে। আপনাদের সবাইকে একটা সুখবর দিতে চাই। আমরা প্রস্তুত আছি ওনার জন্য। আকাশ ইরার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে আর একটা রিং ইরার দিকে এগিয়ে দেয়। ইরা, তুমি আমাকে বিয়ে করবে? আমি যে তোমার বউ হওয়ার জন্য সে ছোটবেলা থেকে প্রস্তুত। এরপর ইরার আঙুলে রিং পরিয়ে দেয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ওখানে থাকা সবাই হাততালি দিতে থাকে, আর এভাবে শেষ হলো একজন সুপ্রিম লিডারের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।